মা, তোমরা কি পাগল হয়ে গেলা? তোমরা কিভাবে পারছো বাড়ির কাজের মহিলা ছেলের সাথে আমার বিয়ে দিতে? আমি তো তোমাদের একমাত্র আদরের মেয়ে, তাই না? আমাকে তোমরা কি পাইছো? আমি কোনো কাজের মহিলার ছেলেকে বিয়ে করতে পারবো না। সে নিজেও আমাদের বাড়িতে কাজ করে। তোমরা কিভাবে পারবে মানুষের কাছে পরিচয় দিতে? মানুষকে কিভাবে বলবে তুমি যে তোমার আদরের মেয়েকে কাজের লোকের সাথে বিয়ে দিয়েছো? তখন মান সম্মান কি যাবে না? অরিত্রীর কথা শুনে তার মা আমেনা বেগম চুপ হয়ে গেল। তিনি কি বলবে বুঝতে পারছেন না। তার মনে এক আকাশ বিশাল মন খারাপের বিরহ। তার কষ্টের সুবিশাল কালো মেঘ জমেছে। সেই কালো মেঘ হতে চোখের কোণা দিয়ে কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়েছে। তবুও তিনি নিরুপায়। দোষটা যে তাদের এমনটাও ভাবা যায় না। দোষ অরিত্রীরও আছে। অরিত্রী বিছানার ওপর থেকে দামি বেনারসিটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরের ওপরে। আমেনা বেগম তখনও চুপ। মেয়েটা কেঁদে কেঁদে চোখ দুটো লাল বর্ণ করে ফেলেছে, কিন্তু তবুও তার কথা শোনার জন্য কেউ নেই। আমেনা বেগম নিজেকে শক্ত করে শাড়িটার কাছে যায়, বিছানায় উঠিয়ে অরিত্রীর হাতে ধরল। গম্ভীর গলাতে আমেনা বেগম বলল, রাগ দেখাচ্ছিস কেন? তোর মতো মেয়েকে সে ছাড়া আর কে বিয়ে করবে? তবুও তোর বিয়ের দিনই সে বিয়ে করতে রাজি হয়েছে। অন্য কোনো ছেলে হলে কখনোই তোকে বিয়ে করতো না। তাই চুপচাপ তোর বাবা যে সিদ্ধান্ত নিয়েছে এটা মেনে নিলে তোর জন্যই ভালো। দরকার হলে আমি মরে যাব, তবু আমি ওই ছোট লোক গরিব কাজের ছেলেকে কখনো বিয়ে করব না। চলে যাও রুম থেকে। আমার মরা মুখ দেখবা, যাও বলছি। সময় হয়ে গেছে। তোর বাবা আসার আগে আয়, তোকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিই। মানুষজনও কম আছে, বিয়েটা ঠিকঠাকভাবে হতে হবে। মিডিয়ার লোক কিন্তু এখনও কিছু জানে না। সাব্বিরের পরিবারের লোক আসার আগে যা বলছি কর। অরিত্রী বসা থেকে উঠে দাঁড়ালো। তার মায়ের পা জড়িয়ে ধরে আমেনা বেগম চোখ বন্ধ করে নেয়। অরিত্রী ফুপিয়ে কাঁদতে থাকে। মা, তোমার পায়ে পড়ি, আমায় ওই গরিব খ্যাত ছোট লোক কাজের মহিলা ছেলের সাথে বিয়ে দিও না। আমায় নিয়ে সমস্যা তো, আমি সব ঠিক করে দেব। আমাকে আমার মতো বিয়ে করতে দাও প্লিজ মা, কথা শোনো একবার। চুপ কর, পা ছাড় আমার। এমন একটা কাজ করেছিস তুই, এখন বলছিস তুই সব ঠিক করে নিবি? কি পাইছিস? হ্যাঁ, তোর যেমন নিজেকে খেলনা মনে হয়, আমাদেরকেও কি তোর খেলনা মনে হচ্ছে? যা করেছিস তার জন্য তোর বাবা এটাই করেছে। তোর সাপোর্ট করতাম সব কিছুতে। তোর জন্য আমার কত কথা শুনতে হয়েছে জানিস? তোর বাবাকে সাব্বিরের বাড়ির লোকেরা কত কথা শোনালো। এরপরেও কি তুই বলছিস সব ঠিক করে নিবি? কেন করছিস এমন? একবারও কি আমাদের কথা ভাবলি না? অরিত্রী চুপ হয়ে যায়। সে এখন বুঝে গিয়েছে কোনোভাবেই সে তার বাবার সিদ্ধান্ত বদলাতে পারবে না। আমেনা বেগম বসা থেকে উঠে দাঁড়ালো। এমন সময় অরিত্রীর ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে নিবিড় ফোন করেছে। অরিত্রী ফোনটা ধরতে যাবে, তার আগেই আমেনা বেগম ফোনটা হাতে নিয়ে রিসিভ করে। ফোনটা স্পিকারে দিতেই ওপাশ থেকে নিবিড় বলল, অরিত্রী, সব কিছু ঠিক আছে? আমি কিন্তু রেডি। এবার আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না। তোমার বাসায় আসছি আমি। দেখো বাবা, অরিত্রীকে তুমি ভুলে যাও। তোমরা যা করেছো তাতে তোমরা কি ভেবেছো যে এক হতে পারবে? অরিত্রীর বাবাকে চেনো না, তিনি যেমন নরম তার থেকে বেশি জেদি। তোমাদের কয়েকদিনের ভালো লাগার ভালোবাসার কাজকে তিনি কখনোই মেনে নেবেন না। জিদ করে অরিত্রীকে এখনই বিয়ে দিচ্ছে। দয়া করে এখানে এসে আর সিক্রেট করবা না। আমি তোমাকে আগেও বলেছি, অরিত্রীর বাবা কখনো সম্পর্ক মেনে নেবে না। নিজের জিদকে সবসময় তিনি এগিয়ে রাখে। তিনি চাইলে বড়লোক ঘরের সুদর্শন ছেলেকে অরিত্রীর বর বানাতে পারে, কিন্তু তার জিদ চেপেছে তোমাদের কাজের উপরে। তোমরা যা করেছো সেটা শাস্তি অরিত্রী পাচ্ছে। কাজের ছেলের সাথে তার বিয়ে হবে এখন, এটাই তার সিদ্ধান্ত, যেটা অরিত্রীর জন্য শাস্তি। ফোন রাখো। আমেনা বেগম ফোন কেটে দিয়ে বন্ধ করে দিল। অরিত্রী ফোনটা নিতে যেয়েও পারে না। আমেনা বেগম ফোনটা নিজের কাছে রাখে। তারপর অরিত্রীর হাত ধরে তাকে দাঁড় করিয়ে শাড়ি পরানো শুরু করে। অরিত্রী আর কোনো কথা বলে না, চুপচাপ সে ফুপিয়ে কেটে চলেছে। অরিত্রী চোখ বন্ধ করল। এই কদিনের সব ঘটনা সে কল্পনা করতে থাকে। নিবিড় হলো অরিত্রীর বয়ফ্রেন্ড। অরিত্রী হলো বাংলাদেশের একজন বড় বিজনেসম্যানের মেয়ে। অরিত্রীর বাবা মেহরাব সাহেব একজন টপ বিজনেসম্যান। অরিত্রীর পরিবারটা একান্নবর্তী পরিবার। তবে অরিত্রী তার মা বাবার একমাত্র সন্তান। বড্ড আদরে বড় হয়েছে সে। সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে বলা যায়। তার বাবার থেকে আমেনা বেগম তার মেয়েকে অনেক বেশি আদর করত। কিন্তু মেয়েটা যে বকে যাবে কে জানতো। দেখতে তো অরিত্রীর সুন্দরী বডি, সাথে রূপ, টাকা, ক্ষমতা নিয়ে বেশ অহংকারও আছে তার।
মেহেরাব সাহেব তার বিজনেস পার্টনার আকাশের ছেলে সাব্বিরের সাথে অরিত্রীর বিয়ে ঠিক করেছে। সবকিছু ঠিক ছিল, বিয়ে অরিত্রী করতে পারবে না সেটা তার মাকে বলেছিল, কিন্তু তার মা কিছুই করতে পারেনি। অরিত্রীর বাবাকে বলেছিল, মেয়ে তো সাব্বিরকে বিয়ে করতে চায় না, সে একজনকে ভালোবাসে। এসব ভালোবাসা বিয়ের আগে দু একটা থাকে, সব কিছু ধরতে হয় না। আমার মেয়ের বিয়ে আমি আমার মতো করেই দেব। এসব নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। হয় মেয়েকে বোঝাও, নয়তো আমাকে আরও কঠোর হতে হবে। সম্পর্কটা আমার জন্য খুবই প্রয়োজন। আর তাছাড়া সাব্বির ছেলেটা দেখতেও বেশ। আমার এস্টাবলিশ আকাশের সাহেবের সাথে আমি একটা প্রজেক্টে কাজ করছি। প্রজেক্ট আকাশ একা নিতে চাই, যেটা আমি হতে দেব না। প্রজেক্ট আমার চাই, সাথে সেটা সঠিক কমপ্লিটও লাগবে। এই জন্য বিয়েটা জরুরি। আমি বিজনেসম্যান, আমাকে ডমিনেট করা সহজ নয়। যাও সামনে থেকে। মেহেরাব সাহেবের কথা শুনে আমিনা বেগম হাহুতাশ করলেও কাজ হয় না। অরিত্রীকে সব কিছু বলে। অরিত্রী এসব শুনে পাগলামি শুরু করে দেয়। এভাবে কয়েকদিন চলে যায়। এর মধ্যেই বিয়ের কার্ড ছাপানো হয়, তারিখ ঘোষণাও করা হয়। সব কিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ বিয়ের আগের দিন রাতে সাব্বিরের মা বাবাসহ পরিবারের অনেকেই মেহেরাবদের বাড়িতে আসে। মেহেরাব আর আমিনা বেগম তখন বসেছিল। হঠাৎ এভাবে ছেলে পক্ষের আগমনে কিছুটা ভ্যাবাচাকা খান তারা। তবে হেসে আকাশদের স্বাগত জানাতে গেলে তখনই আকাশ বলে, আপনার সাথে আমরা দ্রুত দেখাতে আসিনি, বসে গল্প করতে আসিনি। আপনি যেটা করছেন সেটা আপনাকে মনে করিয়ে দিয়ে এসেছি। কি হয়েছে এভাবে কথা বলছেন যে? আপনার সাথে এখনো ভদ্রতা রেখে কথা বলছি, সেটাই তো অনেক। কি হয়েছে বলেন তো? এভাবে না বলে হুট করে আসলেন। আগামীকাল বিয়ে, আপনারা কিছু বললে বসে কথা বলি। আপনি আমাদের কি জোকার পেয়েছেন? আপনার মেয়ে যেমন অসভ্য, বেয়াদব আর বেশরম, আপনিও তো কম যান না। আপনাদের উচিত রাস্তায় দাঁড় করিয়ে জুতার মালা পরিয়ে সবগুলোকে অর্ধনগ্ন করা। মুখ সামলে কথা বলুন। সম্পর্ক করতে চাচ্ছি তার মানে এই নয় যে আপনাদের সব কথা শুনতে বাধ্য। সাবধানে কথা বলুন আপনারা। মেহেরবান সাহেব, আপনারা সাবধানে কাজ করবেন। আপনাদের সাথে কিছু আদি লজ্জা শরম বলে কিছুই আছে। আমার তো মনে হয় আপনাদের যদি বাইরে নগ্ন করেও রাখা হয় তবুও সামান্য লজ্জা পাবেন না আপনারা। বেরিয়ে যান আপনারা বাসা থেকে। আপনাদের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না, চলে যান এখনই। কে আছে আমাদের অমন বেয়াদব আর খারাপ মেয়েকে বিয়ে করাতে? আমার ছেলেকে সাথে যদি আগে জানতাম আপনার মেয়ে এতটা খারাপ, তাইলে আমার ছেলেকে বাজারের ব্যবসার সাথে বিয়ে দিতাম। ছি, বলতে লজ্জা করছে। আমার এখন কি নেকা সাজছেন? হ্যাঁ আপনারা। কি যাতা বলছেন? হ্যাঁ, কি করছে আমার মেয়ে? আপনাদের সাথে অনেক ভদ্রতা দেখিয়েছি, বলেন কি হয়েছে? ও, আপনারা বুঝি জানেন না? জানবেন কি করে? মেয়ের পেটে যে বাচ্চা সেটা আপনারা জানেন না। আসলে আপনারা জেনে বুঝেই আমাদের ছেলের গলায় আপনার খারাপ মেয়েকে ঝুলিয়ে দিচ্ছিলেন। 10 জায়গাতে সম্পর্ক করে কার না কার বাচ্চা পেটে নিয়ে সতী মেয়ে সাজিয়ে আমাদের বাড়িতে পাঠাতে চান? ছি, আল্লাহ বাঁচিয়েছে, এমন মেয়েকে তো আমি গলা টিপে মারতাম। কি কি বলছেন এসব? আমার মেয়ে এসব করবে? দেখুন, আপনারা যা বলছেন আমরা এটা জানি না। মিথ্যা অপবাদ দেবেন না। মিথ্যা বলছি, বিশ্বাস হচ্ছে না? তবে কি করে? একটা বাজারের মেয়ে থেকেও আপনার মেয়ে খারাপ, তার কথা নাকি বিশ্বাস করছে না? ডাকুন আপনার মেয়েকে, সে ফোন করে আমাদেরকে নিজেই বলছে। দেখি আপনার মুখ কোথায় যায়। অরিত্রী মা, এখনই আমার মেয়েকে ডাকো। মেহরাবের কথা শুনে আমিনা বেগম দৌড়ে যায় মেয়েকে ডাকতে। অরিত্রীকে ডেকে নিয়ে আসে সবার সামনে। অরিত্রী মাথা নিচু করে দাঁড়ায়। মেহরাব সাহেব এগিয়ে আসে অরিত্রীর দিকে। অরিত্রীর দিকে তাকিয়ে জোর গলাতে জিজ্ঞাসা করে, মা, আকাশ সাহেবরা এসব কি বলছে? তুই নাকি তাদের ফোন করে বলছিস তুই প্রেগনেন্ট? তোর সম্পর্ক আছে নাকি কোনো ছেলের সাথে? তার বাচ্চা কি তোর পেটে? অরিত্রী চুপ থাকে, কিছু বলে না সে। মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অরিত্রী। মেহরাব সাহেব আবার জানতে চায়, কি হলো, কথা বলছিস না কেন? ভয় নেই, আমাকে বল, সত্যটা বল। তুই যে এমন মেয়ে না, তাদেরকে বল। যা বলছিলিস সেটা মজা করে। ওদের মুখের কথা বন্ধ করে দে মা। অরিত্রী তখনও চুপ থাকে। মেহরাব সাহেব ঘামতে শুরু করে শীতের ভেতরে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার বুকে। নিজেকে সামলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই আকাশ সাহেব বলে, দেখছেন, মুখে কোনো কথা নেই। এই মেয়েকে নিয়ে আমার গর্ব করছেন? ছি, এমন মেয়ে আমার হলে কবে মেরে ফেলতাম। আমার তো মনে হয় সবটা আপনার জানেন। এখন নাটক শুরু করছেন, তাই না? যেমন খারাপ মেয়ে তেমন খারাপ পরিবার আপনারা। ওর সাথে তো কাজের ছেলেও বিয়ে হবে না।
কালকে বিয়ে আপনারা এভাবে সবকিছু গোপন না রাখলেও পারতেন। চলো সবাই, এসব লোকেদের সাথে আমার সম্পর্ক করতে চাই না। আপনি কি বন্ধু বলে মিডিয়াকে জানালাম না। প্রজেক্ট নিয়ে বেশি পেঁচাল আপনারা মেয়ের কার্তি দেশের সামনে ফাঁস করে দেব বলে দিলাম। কথাগুলো বলে সবাই চলে যায়। বাড়ি ভর্তি লোকজন। সবচাইতে বয়সে বড় কাজের মহিলা মাহিমা দাঁড়িয়ে আছে। সবার মাথা নিচু হয়ে গেছে। আমিনা বেগম এসে অরিত্রীর গালে কষে 2টা চড় বসিয়ে দেয়। তারপর কেঁদে বলতে থাকে, তোর সম্পর্ক আছে সেটা জানিয়েছিলি, কিন্তু তুই যে এত বড় কাজটা করবি কখনো ভাবতেই পারিনি। মানুষ না জানিয়ে বিয়ে করে, আর তুই কি না বিয়ের আগেই ছি অরিত্রী। এসব বলতেও আমার মুখে বাজছে। বেশি আদর দিয়েছি বলে সেটার ফায়দা দাম এভাবে পূরণ করলি। নিজের মেয়ের এসব কথা অন্যদের থেকে শোনার আগে আমার মনন হলো না কেন? আমার কথা চুপ কর। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো। মাহিমার কাছে যায়। মাহিমার হাত ধরে তিনি কাপা কাপা হাতে বলে, আপা, আমি যখন খুব ছোট তখন তুমি আমার থেকে মাত্র 2 বছরের বড়। তোমার মা আমাদের বাড়িতেই কাজ করেছে। গ্রাম থেকে এসে আমাদের এখানেই আছো। অনেক বছর ধরে আমার মেয়ে ভুল করেছে। আমি তোমার কাছে একটা জিনিস চাবো, দিবে? ওর শাস্তি হবে এটাই। কি চাই ভাইয়া বলুন। তোমার ছেলে অরহানের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। ওরা বলছে কাজের ছেলের সাথেও বিয়ে হবে না। আমি দেখাতে চাই ওরে কাজের ছেলের সাথেই বিয়ে দেব। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। ছি ভাইয়া, কি বলো? আমার না থাকবে কেন? তোমাদের যা ভালো মনে করো সেটাই হবে। আমার ছেলে কিচ্ছু বলবে না। মাহিমার কথা শুনে মেহরাব সাহেব এগিয়ে আসে আমিনার দিকে। আমিনাকে বলে, তোমার মেয়ে কি ভেবেছে? কার না কার সাথে এসব করে বেরিয়েছে। ভাবছে বিয়ে ভাঙলে ওই ছেলের সাথে বিয়ে দেব? কখনো না। ওর বিয়ে আমার বাড়ির কাজের মহিলার ছেলে, সেও কাজ করে, তার সাথেই আমি তোমার মেয়ের বিয়ে দেব। এটা তার জন্য উপযুক্ত শাস্তি। বিয়ের জন্য সব রেডি করো, কালকেই বিয়ে দেব। এটা আমার সিদ্ধান্ত। যদি এটা সে না মানে তার কপালে অনেক খারাপ আছে। তাকে বাড়ি থেকে বের করেও দেব না, তাকে মরতেও দেব না, কিন্তু কাজের ছেলের সাথে অরিত্রীর বিয়ে হবে। মেহরাব সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অরিত্রী দৌড়ে নিজের রুমে আসে। সারা রাত কেঁদেছে অরিত্রী। আমিনা বেগম রাত থেকেই মেয়ের সাথে। বাড়িতে কারো কোনো ঘুম নেই। মেহরাব সাহেবও ঘুমোতে পারেনি। অরিত্রীকে শাড়ি পরাতে শুরু করে আমিনা বেগম। অরিত্রীর বয়ফ্রেন্ড নিবিড়কে সে ভালোবাসে অনেক। তার ভালোবাসাকে রেখে কিভাবে সে সাব্বিরকে বিয়ে করত, তাই তাদেরকে কল করে অরিত্রীর সব কিছু বলেছিল। আর সেজন্যই বিয়েটা ভাঙে। কিন্তু মাঝখান থেকে আবার ঝামেলা হলো মেহরাব সাহেব, যে কিনা বাড়ির কাজের মহিলার ছেলের সাথে বিয়ে ঠিক করে বসে। অরিত্রী না পারছে মেনে নিতে, না পারছে এখান থেকে পালাতে। তবে এখন মেনে নিতে না পারলেও তাকে বিয়ের সাজে সাজতে হবে। অরিত্রী বলে, আমি এই শাড়ি পরবো না। মন থেকে মেনে নিতে পারছি না যে এই বিয়েটাকে। সেই বিয়ের জন্য আমি কখনোই বিয়ের শাড়ি পরবো না। যদি এটাও তোমরা না মানো, আমি এক্ষুনি নিজেকে মেরে ফেলবো। আমি যেদিন মেনে নিতে পারবো মন থেকে সবকিছু, সেই দিন আমি বিয়ের শাড়ি পরবো, আর সেটা কখনো সম্ভব হবেও না। আমিনা বেগম অরিত্রীকে অন্য একটি শাড়ি পরিয়ে বাহিরে নিয়ে আসে। দূরের সোফাতে বসে আছে খ্যাত গরিব কাজের ছেলে আরহান আহসেদ। তাকে দেখলেই অরিত্রীর অনেক রাগ উঠে যায়, যাকে কিনা সহ্য করতে পারেনি কখনো অরিত্রী, অথচ তার সাথেই আজকে ওর বিয়ে হচ্ছে। বাড়িতে কেবল বাড়ির লোক ছাড়া কেউ নেই। অরিত্রীকে আরহানের পাশে বসানো হয়, কাজে আসে। তারপর বিয়ের কাজও সম্পূর্ণ হলো। অরিত্রী আর আরহানের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকের মেয়ের সাথে একদম নগণ্য একটা কাজের ছেলের বিয়ে হয়েছে, যেটা পরিবারের লোকেরা ছাড়া আর কেউ জানে না। এমন কিছুর খবরের জন্য মিডিয়ার লোক ওত পেতে থাকে, কারণ মেহরাব সাহেব দেশের একজন বড় বিজনেস আইকন। তাকে নিয়ে সবসময় পজিটিভ কিছুই ছাপানো হয়ে থাকে পত্রিকাতে। আর তার ক্যারিয়ারে কখনো তিনি মাথা নিচু করে থাকতে হয় এমন কোনো কাজ করেননি। বিরাট বড় কোম্পানি তার, সেখানেও তিনি গর্বের সাথে কাজ করে থাকেন। কিন্তু তারই মেয়ে এমন একটা কাজ করে বসেছে, যেটা ভাবলেই মেহরাব সাহেব ভেতর থেকে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। যেহেতু তিনি বিজনেস আইকন, তার হেটার্সরা থাকবেই। আর মেহরাব হেটার্সদেরকে নিয়েই প্রজেক্ট ডিল করে, যাতে তারাও মেহরাবকে ভালোবাসতে পারে। আর মেহরাবের বড় হেটার্স ছিল আকাশ সাহেব, যে কিনা অলরেডি মেহরাবের মেয়ের কথা জানে। এটা নিয়ে তিনি কি করবে, বা তার সামনে মেহরাব যে আজীবন মাথা নিচু করে থাকবে, সেটা ভেবে মেহরাব সাহেবের মনে তার মেয়ে অরিত্রীর উপরে রাগ জমতে থাকে।
শাস্তিটা যেন মনে হতে থাকে আরও কম হয়ে গেছে। অরিত্রি বাসর ঘরে বসে আছে, আরহান এখনও আসেনি। সে তার ঘরে বসে, মাহিমা বেগম তার সামনে আসলো, নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাহিমা কিছু বলতে যাবে, তখনই আরহান বলল, মা আমার সাথে এমন কেন করলে? তুমি জানো না বড় স্যারের মেয়ে কেমন অহংকারী, জেদি আর বদমেজাজি, আমাদের সবার সাথে কেমন বাজে ব্যবহার করে দেখোই তো। আর তাছাড়া মেয়েটার পেটে অন্যের বাচ্চা। তুমি কিভাবে পারলে মা এমন মেয়ের সাথে আমাকে বিয়ের জন্য রাজি করাতে বা নিজে রাজি হতে? দেখ বাবা, তোর যে বাপ ছিল সে আমাকে রেখে চলে যায়। তোকে নিয়ে কষ্টে বেঁচে দেখি পাশে দাঁড়িয়েছিল অদ্রিতার বাবা মা। ওনাদের অনুরোধ কিভাবে ফেলবো? তাই বলে আমার জীবনটা একটা জাহান্নামের ভিতরে ফেলে দিলে? এর থেকে তো এই বাড়ির গাড়িগুলোর যে গ্যারেজ আছে সেখানে মাসুদ কাকু কাজ করে, তার মেয়ে সিনথিয়া অনেক ভালো আছে। মেয়েটা আমার থেকে একটু সিনিয়র হলেও আমাকে সে পছন্দ করে। তুমি বড়লোক ঘরের মেয়েকে আমার গলায় ঝুলালে। বেশি কথা বলিস না তো, যা, বৌমা অপেক্ষা করছে। মানুষ কি বলবো যে বিয়ের পর দুজন দুজনের ঘরে, যা এখান থেকে। আরহান বের হলো তার ঘর থেকে। মনটা খারাপ ওর, কি করবে বুঝতে পারছে না। সে গুটি গুটি পায়ে হেঁটে রোমের অন্য অরিত্রির দিকে এগিয়ে যেতে থাকে। দরজার কাছে আসলেই অরিত্রির কাজিনদের থেকে শুনতে পায়, কিরে ছোট লোকের জাত, বড়লোক ঘরের মেয়েকে তো চান্সে বিয়ে করে ফেললি, এখন তো তোরই সুখ। দেখিস আবার রাজত্বটাও হাতানোর চেষ্টা করিস না। তোরই তো কপাল রে। নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছিস কখনো? দেখতে কালো, তার উপর খ্যাত, জঘন্য চেহারা। তুই কিভাবে পারলি অরিত্রী আপুর সাথে বিয়ে করতে? যা যা, ভেতরে যা, সাবধানে কাজ করিস। আরহান মাথা নিচু করে নেয়। আসলে সত্য কথা, আরহান ছেলেটা দেখতে কালো, ঠিক কালো না, শ্যাম বর্ণের। কিন্তু সুন্দরী বড়লোক ঘরের মেয়েরা কখনো এমন ছেলেকে পছন্দ তো দূরে থাক, অপছন্দের লিস্টেও রাখবে না। প্রচণ্ড মন খারাপ আর কাপা কাপা হাতে দরজা খুলল আরহান। বিছানায় বসে আছে অরিত্রি, ফ্লোরে পড়ে আছে দামি বেনারসিটা, আর অরিত্রির গায়ে সাধারণ একটা শাড়ি, তবুও এটার দাম অনেক বেশি। আরহান ধীর পায়ে এগিয়ে যায় অরিত্রির দিকে। বিছানার এক কোণাতে বসতেই অরিত্রি ঘুরে তাকিয়ে চিৎকার করে বলে, চলো ওঠ বিছানা থেকে, বেয়াদব কুকুর কোথাকার। তোর এত সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া রুমে ঢোকার? আমার বিছানায় বসার সাহস পেলি কোথায় তুই? জানোয়ার কোথাকার, কি ভেবেছিস? হ্যাঁ, বাবা তোকে আমার জামাই বলেছে বলে তোর বুকে ঝাঁপিয়ে পড়ে বলবো আমি? আমাকে কলঙ্কের দাগ থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ তোমায়। হারামির বাচ্চা, লোভী জাত, ছোট লোক কোথাকার। আমার জুতা মোছার যার যোগ্যতা নেই সে হয়েছে আমার বর। নিজের দিকে তাকিয়েছিস? আমাদের বাড়ির গ্যারেজের লোকেদের চোখে মুখে যে মোবিলের কালি লেগে থাকে, তোর চেহারাও ঠিক তেমনই। দূরে যা আমার থেকে। আরহান দূরে সরে আসে। বুকের ভেতরটা ওর কাঁপতে থাকে। মাথা নিচু করে নিয়েছে সে, চোখের কোণায় জল জমতে শুরু করে। আরহানের হাত পা কাঁপছে অনেক। কি বলবে সে বুঝতে পারে না। প্রথমবার কেউ তাকে এতটা অপমান করলো। যদিও নিজের চেহারা শ্যামবর্ণ হওয়াতে সবসময় মেয়েদের থেকে দূরে থেকেছে। মাইমা বেগম যত কষ্ট হোক ছেলেকে পড়াশোনা করিয়েছে। আরহান কখনো কারোর সাথে সেভাবে মিশেনি। আরহান অরিত্রির দিকে তাকালো। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, গায়ের রংটা দুধে আলতা, চেহারাতে কোনো খুঁত নেই। অরিত্রির রাগলেও যে সুন্দর লাগে সেটা কখনো আরহান খেয়াল করেনি। করবেই বা কী করে? মালিকের মেয়ে সে, তার দিকে তাকানোর জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন আছে। আরহান কখনো কল্পনাও করেনি অরিত্রি তার বউ হবে। কি দেখছিস? হ্যাঁ, আমার দিকে তাকাবি না তুই। তোর তাকানোতেও আমার বমি চলে আসে, নিজেকে অসুন্দর মনে হয় আমার। টাকা নিচের দিকে দেখ, আমার দামি 50,000 টাকার শাড়ি পরে আছে। এটার যোগ্য তুই না, তোর থেকেও সে দামি। তবুও দেখ সে নিচে পড়ে আছে। আমি একটা বারের জন্যও শাড়িটা ধরিনি। আমার যেখানে মনটাই বিয়েতে নেই সেখানে শাড়ি কেন পরবো? ওই শাড়ি সেদিনই পরবো যেদিন আমার মনের মতো বিয়ে হবে। কি ভেবেছিস তোকে বর হিসেবে মানবো আমি? না, কখনোই না। টেবিলের দিকে তাকা, একটা পেন আর পেপারস পড়ে আছে, যা ওটা হাতে নিয়ে পড় তুই। অরিত্রির কথাগুলো আরহানের বুকে তীরের মতো এসে বিঁধতে থাকে। শীতের ভেতরেও সে ঘামছে। খুব ধীর পায়ে সে টেবিলের দিকে যায়। একটা পেন রাখা, আর পেনের নিচে কাগজ, সেখানে হাতে লেখা অনেকগুলো লাইন আছে। আরহান সেটা হাতে নেয়। কেউ জানে না আরহান পড়াশোনা করে। অরিত্রি বলে, সেখানে কি লেখা আছে জানিস? ওহ, তুই তো পড়তে পারিস না। শোন, পেপারটা হলো একটা কন্ট্রাক্ট পেপার। আমাদের বিয়েটা কাগজে কলমে, মন থেকে মানি না আমি। তবুও আমার জন্য কন্ট্রাক্ট বিয়ে দরকার। প্রথম লাইনে লেখা,
1 বছর আমাদের এই বিয়েটা কন্টিনিউ করতে হবে, তারপর আমার ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। বাইরের কাউকে কখনো বলা যাবে না আমাদের বিয়ে হয়েছে, কাউকে বলা যাবে না আমরা স্বামী স্ত্রী। কখনো স্বামীর অধিকার দেখানো যাবে না, কারো পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না। আমার ঘরে অনুমতি ছাড়া আমার কাছেও আসা যাবে না। তুই সোফায় ঘুমাবি, আমি কখন বাইরে যাব না যাব, কার সাথে ঘুরবো, কার সাথে থাকবো, সেসব নিয়ে কখনো কথা বলা যাবে না। তোর ক্ষেত্রেও সেটা একই থাকবে। যদি তোর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, যদিও আরেকটা কথা, বাবার সামনে আমার সাথে বউ হিসেবে কথা বলবি। সাইন কর। ওহ, তুই নাম লিখতে পারবি তো? আরহান কোনো কথা না বলে পেপারের কোণাতে সাইন করে অরিটির দিকে বাড়িয়ে দেয়। অরিটিও সাইন করে নিল। তারপর পেপারসটা অরিটির শোকেজে তুলে রেখে বিছানায় এসে বসলো। আরহানের অনেক কান্না পাচ্ছে অরিটির সামনে থেকে। যদি সে চলে যেতে পারত, কিন্তু লজ্জাতে বসা থেকেও উঠে দাঁড়াতে পারছে না। সে সোফাতে বসে আছে। রুমের একপাশে 3টে সোফা। আরহান সেখানে গিয়ে বসলো। অরিটি শুয়ে পড়ে বিছানায়। কম্বল মুড়ি দিয়ে সে কাঁদতে থাকে। বারবার নিবিড়ের কথা মনে পড়ছে ওর। ফোনটাও কাছে নেই যে তাকে কল করবে। নিবিড়ের সাথে ওর সম্পর্ক 1.5 বছরের বেশি। দুজনে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু সব কিছু যে এভাবে এলোমেলো হয়ে যাবে কখনো ভাবতেই পারেনি অরিত্রী। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেহরাব। পেছনে আমিনা বেগম এসে দাঁড়ালো। মেহরাব সাহেব সিগারেট খাচ্ছে। সন্ধ্যা থেকে তিনি রুম থেকে বের হয়নি। বিয়ের আসরেতেও ছিলেন না। আমিনা বেগম পাশে বসে মেহরাবকে বলে, ঘুমাবে না? অনেক রাত হয়েছে তো। ঘুম আসছে না। 30 বছরের কেরিয়ারে আমি এই প্রথম আকাশের সামনে মাথা নিচু করে চলবো। তাকে কখনো কিছু বলতেও পারবো না। প্রজেক্টটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, যেটার জন্য আমি 1 কোটি টাকা লাগিয়েছিলাম। হাতছাড়া হয়েছে, সেটা মেনে নিতে পারতাম, কিন্তু আমার সম্মান বড় মুখ করে আমি মিডিয়ার সামনে কথা বলতাম, সেটা পারবো না। তোমার মেয়ের সাথে আমি কখনো কথা বলবো না। আর যে ছেলের সাথে সে এসব করছে, ওই ছেলেকে আমি মেরে ফেলবো। নাজিমকে বলেছি ছেলেটাকে খুঁজে বের করতে। কি পাগলামি করছো? ওই ছেলের সাথে তো বিয়ে দিতে পারতে মেয়েটাকে। না, সে তো এটাই চেয়েছিল, বিয়ে ভেঙে ওই ছেলেকে বিয়ে করব। ভাবছিল মেনে নিব, কিন্তু না, সেটা আমি করব না। সে সন্তান হয়ে জিদ দেখাতে পারে, আদর দিয়েছি বলে সেটার ফায়দা নিতে পারে, তবে আমি বাবা হয়ে কেন পারবো না উল্টো জিদ দেখাতে? আমরা কি তাকে ভালোবাসিনি? আমরা কি তার স্বাধীনতা দেইনি? ওর বোঝাও যে ছেলেদের গায়ে কখনো কলঙ্ক লাগে না, কিন্তু মেয়েদের যদি সামান্য কলঙ্কও থাকে, সে মেয়ে মূল্যহীন। মেয়ে হয়েছে, সে তার উচিত ছিল নিজেকে সামলে রাখতে। তার অন্যায় আবদার, তার বেপরোয়া চলাফেরা তো সাপোর্ট করতে পারি না, তাই না? আমাদের বোঝা উচিত ছিল যে সন্তান জন্মের পর টাকার মুখ দেখে সুখ খুঁজে পায়, সে কখনো জীবনের মানে বোঝে না। জীবনের মানে বোঝে অরহান, আর তার জন্যই মেয়েটাকে ওর সাথে বিয়ে দিয়েছি। কিন্তু অরহানের কথা ভাবলে না? তোমার এই মেয়েকে সে কিভাবে মেনে নিয়ে থাকবে? তারও তো ইচ্ছা আছে অনেক কিছুর। অরহানকে চিনি, সে বেয়াদব নয়, সম্মান করে ছেলেটা। দুটো চর খেয়েও কখনো সে বড় কথা বলে না। তোমার মেয়েকে নিয়ে আমি কিছু শুনতে চাই না, ঘুমাতে যাও। যাকে যে মারিনি এটাই তার কপাল, যাও সামনে থেকে। আজকে থেকে তোমার মেয়ে যেন আমার সামনে না আসে, তাকে জানিয়ে দিও। আমিনা বেগম তার হাজবেন্ডের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে। তার যে কিছুই করার নেই। আসলেই অরিত্রীকে তিনি ভালোবাসতেন অনেক, কিন্তু এভাবে বকে যাবে সন্তান। সুখের সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে যায়। আমিনা বেগম চলে আসে, বিছানায় এসে চোখ বন্ধ করে, কিন্তু ঘুম যে আসে না। 2 দিন ধরে ঘুম নেই চোখে ওদের। তারপর সকাল হয়। আমিনা বেগম অরিত্রীদের ঘরের দিকে আসে। ঘরের দরজা আধা খোলা। সকাল 10টা বেজে গিয়েছে। উনি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। অরিত্রী ঘুমোচ্ছে। গায়ের শাড়িটা আগের মতো আছে, কিন্তু আরহান নেই। আরহান তার মায়ের সাথে কাজ করছে। সে এবারের কাজের ছেলে। তার মাকে সে হেল্প করে টুকটাক। থাকা খাওয়া ফ্রি। মা ছেলে মিলিয়ে মাসে 20,000 টাকা বেতন পায়। তাতেই আরহানের পড়াশোনার খরচ চলে যায়। আমিনা বেগম টেবিলে অরিত্রীর ফোনটা রাখে। তারপর অরিত্রীকে ডাকতেই সে দ্রুত উঠে বসে। ঘুমের ঘোর কাটতেই সে দেখতে পায় ওর মা দাঁড়িয়ে আছে। অরিত্রী বলে, আমি বের হব। আমার ফোন কোথায়? নিবিড়কে কল দিব আমি। দেখ অরিত্রী, তোর বিয়ে হয়েছে, ভুলেও আর কোনো উল্টাপাল্টা কাজ করবি না। আমি মানি না এই বিয়ে। যাও রুম থেকে। আমিনা বেগম চলে যায় রুম থেকে। অরিত্রী ফোন অন করে নিবিড়কে কল দেয়। কয়েকবার বাজার পর নিবিড় ফোন রিসিভ করলো। অরিত্রী কাঁদতে থাকে। নিবিড়, কেমন আছো? তোমায় অনেক মিস করছি আমি। আমি তোমার কাছে যেতে চাই। ও অরিতির বলছো? তা কেমন কাটলো বাসর রাত? নিশ্চয়ই অনেক ভালো।
যেটা আমার সাথে করার কথা ছিল সেটা অন্য কারোর সাথে করে ফেলেছো। অনেক মজা পাইছো তাই না? কি যাতা বলো, হ্যাঁ? কোথায় আছো? দেখা করবো আমি। আর আমি কোথায় থাকবো? যেখানে থাকার সেখানেই আছি। আমি আসছি। অরিত্রি গোসল করে রেডি হয়ে নিল। ওড়না ছাড়া ওয়ান পিস ড্রেস পরে চুলগুলো সুন্দর করে বেঁধে নিল। হালকা সাজুগুজু করেছে সে। ভ্যানিটি ব্যাগ নিয়ে বের হলো অরিত্রি। খাবার টেবিলে সবাই বসে আছে মেহরাব সাহেব ছাড়া। মাহিমা তার বৌমাকে দেখে এগিয়ে আসে, মুচকি হেসে তার বৌমাকে বলে, কেমন আছো বৌমা? কাজের লোকের মুখে এমন কথা শুনে অরিত্রির আরও রাগ বেড়ে যায়। সে চিৎকার করে বলে, কি বলেন আপনি? বৌমা? আপনার ওই ছোট লোক ছেলের বউ আমি? হ্যাঁ, সেটা কাগজে কলমে, কিন্তু মন থেকে নই। আমাকে বৌমা বলে যদি আর একবার ডেকেছেন, আপনাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেবো বলে দিলাম। আর আপনাকে মুরব্বি বলেও মানবো না আমি। দূরে যান, আমার কাছে আসবেন না একদম। অরিত্রী, অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। হ্যাঁ, আমি বেয়াদব। তোর বাবা আসছে কিন্তু। আমি গেলাম, ফিরতে দেরি হবে। আমেনা, তোমার মেয়ে কোথায় যাচ্ছে? মেহরাবের কথা শুনে অরিত্রি দাঁড়িয়ে পড়ে। আমেনা বলে, বাইরে যাচ্ছে। ও বাহিরে? একা কেন? অরহান কোথায়? ওকে সাথে করে নিয়ে যেতে বলো। মা, আমি একা যাব। বন্ধুদের সাথে দেখা করতে যাব। সেখানে কাজের ছেলের কোনো কাজ নেই। সে কাজের ছেলে নয়, সে তার বিয়ে করা হাজবেন্ড। এখন থেকে বাইরে কোথাও গেলে তাকে সাথে করে নিয়ে যাবে। তোমার মেয়ে বেশি বেয়ারা হলে আমি তার আরও কঠিন ব্যবস্থা নিতে পারি, জানিয়ে দাও। অরিত্রী, দাঁড়া, ওরহানকে ডেকে দিচ্ছি। অরিত্রির রাগে নাক ফুলিয়ে ফেলে। ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। বিরক্তির অনুভূতি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। আরহান আসে মেহরাবের সামনে। স্যার ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমার বউ বাইরে যাচ্ছে, তোমাকে বলছে। মানে না, মানে হ্যাঁ বলেছে। তাহলে তুমি রেডি হওনি কেন? যাও ওর সাথে। আমেনা, তোমার মেয়ের গাড়ির চাবি অরহানকে দাও, সে গাড়ি চালাতে পারে দারুণ। মা, আমি একা যেতে পারবো, কারো দরকার পড়বে না আমার। আমেনা, ওর থেকে ক্রেডিট কার্ড, গাড়ির চাবি আর রুমে যত ড্রেস আছে সব কিছু নিয়ে নাও। দেখি সে একা কত দূর যেতে পারে। অরিত্রির রাগে আরো লাল হয়ে যায়। আরহান একটা খুব কম দামি টি শার্ট আর প্যান্ট পরে মেহরাবের সামনে আসে। আমিনা বেগম এসে আরহানের হাতে গাড়ির চাবিটা দিল। আরহান দ্রুত বের হয়ে বাড়ি থেকে। পেছনে অরিত্রি চুপচাপ হেঁটে আসতে থাকে। আরহান গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়ে সিনথিয়ার সাথে দেখা হয়। তারা জানেই না আরহান আর তাদের ম্যামের বিয়ে হয়েছে। আরহান গাড়ি নিয়ে বাহিরে আসে। তারপর অরিত্রির সামনে এসে গাড়িটা থামায় আরহান। গাড়ি থেকে নেমে অরিত্রির সামনে আসলো আরহান। অরিত্রি কোনো কথা ছাড়াই আরহানের গালে একটা চড় মারে। আরহান মাথা নিচু করে নেয়। সিনথিয়া তাকিয়ে দেখে সেদিকে। অরিত্রি রেগে বলে, তোর জন্যেই আজকে আমার এই অবস্থা। তোর মতো একটা ছোট লোকের সাথে আমার এখন বের হতে হচ্ছে। তোকে দেখলেই তো আমার রাগ উঠছে এতটা যে ধুর, ভাল লাগে না। শোন, তুই আমার ড্রাইভার হয়ে আমার সাথে যাবি। এর বেশি কিছু তোকে যেন না করতে দেখি। আচ্ছা ম্যাম। আরহান গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রি উঠে বসলো গাড়িতে। আরহান দ্রুত ড্রাইভিং সিটে বসে। অরিত্রি ঠিকানা বলে কাশবন। আরহান গাড়ি স্টার্ট করে সেদিকে যেতে থাকে। সব লস হয়ে গেছে। আমার মেহেবারের সাথে যদি আমার পরিবারের সম্পর্ক তৈরি হতো তাইলে আজকে আমি হতাম ইন্টারন্যাশনাল বিজনেস আইকনের একজন। এসকে গ্রুপের সাথে একটা টক্কর দিতে পারতাম। আকাশের কথা শুনে তার কোম্পানির সবাই চুপ হয়ে গেছে। আকাশ হলো মেহরাবের পরে একজন বিজনেসম্যান। এসকে গ্রুপ যত কোটি টাকার প্রজেক্ট আছে সব কিছু দেখে এই দুজন লোক মেহরাব আর আকাশ দুজন প্রজেক্ট হাতে নেয়। এই দুজন দুই কোম্পানির থেকে যত প্রোডাক্ট লঞ্চ করে সব কিছু কিনে নেয় এসকে গ্রুপের মালিক। তবে এদিকে এগিয়ে মেহরাব। এসকে গ্রুপের মালিক বাংলাদেশি হলেও বিদেশের সব কিছু। তারা একসাথে অনেকগুলো পণ্য নিয়ে আন্তর্জাতিক মার্কেট ধরে রেখেছে। তবে মজার ব্যাপার হলো এই এসকে গ্রুপটা বেশি দিন হয়নি কোম্পানি লঞ্চ করেছে। মাত্র 3 বছর হয়েছে, আর তাতেই ওরা মিলিয়নে পৌঁছে গিয়েছে। এসকে গ্রুপ প্রতিষ্ঠার পেছনের গল্প সবারই জানা। ছোট থেকে তারা মাত্র কয়েক বছরেই কিভাবে বড় কোম্পানিতে পৌঁছেছে এটা যেন স্বপ্নের মতো। বিজনেস মাইন্ড বেশ দক্ষ এই গ্রুপের মালিকের, কিন্তু এখনও তিনি দেশে আসেনি। তার ম্যানেজার সব কিছু হ্যান্ডেল করে। এই প্রজেক্টটা ঠিকঠাক হলে তবেই সেই মালিক দেশে আসবে, কোম্পানির উপরে ইনভেস্ট করবে সরাসরি। কিন্তু মেহরাব এই প্রজেক্ট হাতছাড়া করলো। কি করবে বুঝতে পারছে না মেহরাব। ওদিকে আকাশ প্রজেক্টটা পেয়েও ঠিক সুবিধা করতে পারছে না, কারণ মেহরাব সাহেবের যে প্ল্যানিং ছিল তাতে ওদের কোটি টাকা আসতো, কিন্তু এখন সেটা আর সম্ভব নয়। আকাশ বলে, আমাদের এখনই একটা প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, সবাই কাজ করো। মেহরাবকে তো আমি দেখে নেব, তাকে আমি সব সময় আমার নিচে রাখবো।
আকাশ কথাটা বলে বের হয়। ঠিক তখনই কতগুলো মিডিয়ার লোক এসে আকাশের সামনে এসে দাঁড়ায়। আরিফ নামের একজন সাংবাদিক প্রশ্ন করে, স্যার আপনার ছেলের সাথে এই গ্রুপের মালিক মেহরাবের মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল গতকাল, আপনারা কেন যাননি? এই বিয়ে নিয়ে কি কোনো কথা বলেননি? আপনারা কি বিয়ে করতে চাননি? দেখুন, পারিবারিক বিষয়, তাই এটা নিয়ে কথা বলতে হচ্ছে নেই। তবে পারিবারিক কিছু সমস্যার কারণে এই বিষয়টা এখন আর এগিয়ে নিচ্ছি না। কেমন সমস্যা? ছেলে বা মেয়ের কোনো এফআইআর আছে নাকি? বিজনেস ইস্যু নিয়ে সম্বন্ধ বন্ধ করে দিলেন? সব কিছু বিজনেস বিষয়, আশা করি এটা নিয়ে আর কোনো কথা প্রশ্ন হয় না। স্যার আকাশ আর দাঁড়ালো না, সেখান থেকে দ্রুত চলে আসে। মেহরাব সাহেব টিভিতে এসবের নিউজ দেখছিলেন। মেহরাবের অ্যাসিস্ট্যান্ট নীরা বলে, আমি জানি কেন করেনি, কারণ সে চেয়েছে আমি যেন সবসময় তার সামনে মাথা নিচু করে থাকি, এর জন্য সে কাউকে কিছু বলবে না। হঠাৎ মেহরাবের ফোনে একটি কল আসে। এসকে কোম্পানির ম্যানেজার ফাহিম কল দিয়েছে। তাড়াতাড়ি মেহরাব কলটা রিসিভ করে। হ্যালো স্যার। আমাদের বস চাচ্ছিল দেশে আসবে, আপনার সাথে বিজনেস ডিল করবে। আপনার আগামী 5 বছরে যত প্রোডাক্ট আছে সবগুলো আমাদের বস নিতে যাচ্ছে। আপনাদের কোম্পানির তৈরি পোশাক বেশ উন্নত আর কোয়ালিটিফুল। আপনাকে আগে যে দাম দিয়ে কেনা হতো তার থেকে আরও 10% মূল্য বাড়িয়ে কিনতে চাইছে বস। আপনাকে জানিয়ে রাখলাম। রিয়েলি স্যার? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কবে আসবে তিনি? আপনাকে জানাবো, রাখি এখন। ফাহিম কল কেটে দেয়। ফাহিমের পাশেই ছিল তার বস বসে। এসকে কোম্পানির মালিক শুভ্র বিজনেস ছাড়া কিছুই বোঝে না। অল্প বয়সে এই জায়গাতে এসেছে সে। এর পেছনে হাড়ভাঙা পরিশ্রমও করতে হয়েছে তার। প্রথমে বড় কোম্পানি থেকে পণ্য কিনে দেশের ভেতরেই বিক্রি করত, কিন্তু সেটা প্রসারিত হয়ে এখন বিদেশেও বিক্রি করে থাকে শুভ্রের এসকে কোম্পানি। এসকে কোম্পানি দেশের থেকে পণ্য কিনে আন্তর্জাতিক মার্কেটে আবার কোনো কোম্পানির কাছে বিক্রি করে দেয়। এভাবে এসকে কোম্পানিটা এখন বিশ্বের কাছে বিশেষ পরিচিত। অরিত্রি আসলো কাশবনে। গাড়ি থামায় আরহান। অরিত্রি গাড়ি থেকে নেমে পাশেই ব্রেন্সের দিকে এগিয়ে যায়। সেখানে নিবিড় বসে আছে। আরহান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অরিত্রি গিয়ে সোজা নিবিড়কে জড়িয়ে ধরে। আরহান চুপচাপ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। অরিত্রিকে সরিয়ে দেয় নিবিড়। অরিত্রির সামনে দাঁড়ালো। নিবিড়, শোনো, তোমার সাথে আমার কথা আছে অনেক। আমার বিয়ে হয়েছে কালকে, কিন্তু আমি এই বিয়ে মানি না। বাড়িতে এই ঝামেলা শেষ হতে বছর খানিক তো লাগবেই। এর মধ্যেই আমি অরহানকে ডিভোর্স দিয়ে দেব। ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে। আমি শুধু তোমারই, আমি তোমায় ভালোবাসি অনেক। নিবিড় বসা থেকে উঠে দাঁড়ালো। অরিত্রির দিকে তাকিয়ে মুচকি হাসে। অরিত্রিও হাসে, কিন্তু অরিত্রির হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। নিবিড় যা বলল তা শোনার জন্য অরিত্রি একদমই প্রস্তুত ছিল না। নিবিড় বলল, কেমন মজা হলো বাসরাতে? মানে কেমন আদর সুখ পেলে? কি বলতে চাচ্ছ? বোকা নাকি তুমি? কেমন সুখ দিল তোমার ছোট লোক কাজের ছেলের বর? অনেক আদর দিয়েছে তাই না? বেশ সুন্দর একটা রাত কাটিয়েছো তার সাথে। আমাকে তো কখনো গায়ে টাচ করতে দিতে না। ভালোবাসা কিসের? হ্যাঁ, যে ভালোবাসা একে অপরকে চুমু দিতে পারবো না, তোমার বিশেষ জায়গাতে টাচ করতে পারবো না, সেটা কোনো ভালোবাসা না। কি বলছো তুমি? বোকা সাজার কোনো দরকার নেই। ভালোবাসা ছিল না তোমার প্রতি। সত্যি বলতে তোমার বাবা বড় লোক ছিল। তুমি তো হাত ভরে খরচ দিতে আমার জন্য। সেটার জন্য মূলত তোমার কাছে আসি, তোমাকে ভালোবাসার নাটক করা। এখন তুমি বিবাহিত, তোমার শরীরে অন্য কারো ছোঁয়া। তুমি এখন বিবাহিত মেয়ে, তোমাকে এখন গ্রহণ করার ইচ্ছে নেই আমার। করতে পারি যদি তুমি বাড়ি ছেড়ে চলে আসো আর সাথে 10 কোটি টাকা আনতে পারো, তবে তোমাকে আমি অন্য কোথাও নিয়ে চলে যাব। সারা স্বামীর আদর খেয়ে চেহারাটা তো অন্যরকম করে ফেলেছো। ব্যথা পেয়েছিলে বাবু? অনেক মজা না? এরকম অনেকবার করেছি আমি। মানে সবগুলো এক্সের সাথে শোয়া আমার শেষ। তো তুমি বাকি ছিলে। অনেক চেষ্টা করেও তোমাকে বিছানায় নিতে পারিনি, কিন্তু তুমি একটা সেই রকমের জিনিস, তোমার শরীরে যে পাবে সে একবারে ছাড়বে না। শালা কাজের ছেলেটার কপাল, তোমার মতো এমন একটা মাল পেয়েছি। উফ, পাগল হয়ে যায় আইনিসি। দেখি কোথায় কোথায় কামড় দিছে। অরিত্রির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। নিজেকে আর ধরে রাখতে পারে না। গায়ে যত শক্তি ছিল সবকিছু দিয়ে নিবিড়ের গালে একটা চর মারে অরিত্রি। নিবিড় চর খেয়ে চোখে যেন তারা দেখতে পায়। অরিত্রি চিৎকার করে বলে, হারামি জানোয়ার, তোর কথা মতো আমি নিজেকে কলঙ্কিত করেছি। সাব্বিরদের পরিবারের কাছে কল করে আমি মিথ্যে কথা বলেছি যে তোর বাচ্চা আমার পেটে, যাতে করে আমার বিয়েটা ভাঙে আর তোর কাছে যেতে পারি। আমি তোর সাথে একসাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম। আমি তোর কথা শুনে নিজেকে খারাপ বানিয়েছি আমি পরিবারের কাছে। তোর জন্য আমি মিথ্যে বলেছি। সব কিছুই রেডি ছিল রে। আমার নামে যত টাকা ছিল সেটা তোর 10 কোটির থেকেও বেশি। ভাগ্যিস আমার বিয়েটা হয়েছে, না হলে তোর মতো শয়তানকে আমি চিনতেই পারতাম না। আর শোন, অরহানকে আমি তোর জন্যই কাছে আসতে দিইনি। সব কিছু তোর জন্যেই ছিল, কিন্তু তোর ভাবনা চিন্তা এতটা নীচ, এতটা জঘন্য,
আমি কখনো কল্পনাও করিনি। আমার চেহারার হাল দেখে মন্তব্য করলি না? এটা কেন হয়েছে জানিস? তোর জন্য কাঁদতে কাঁদতে, ছোট লোক কোথাকার। আজকের পর থেকে তোকে আমি আমার সামনে কখনো যেন না দেখি। আমার দেওয়া শার্ট, টি শার্ট, আইফোন সব ফেরত দিবি, না হলে তোকে আমি এক্ষুনি পুলিশে দেবো আমার উপর নির্যাতনের জন্য। এক্ষুনি ফেরত দে জানোয়ার। অরিত্রীর কথা শুনে নিবিড় অরিত্রীর পা জড়িয়ে ধরে। অরিত্রীর পা জড়িয়ে ধরে নিবিড় বলে, জান, সরি, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এত ভালোবাসো আমাকে। আমার ভুল হয়ে গেছে। সর বেয়াদব, একদম ধরবি না, নাহলে তোকে জুতা দিয়ে মারবো আমি। প্লিজ এভাবে যেও না অরিত্রী, আমাকে মাফ করে দাও। অরিত্রীর পা থেকে জুতো খোলে, তারপর নিবিড়ের গায়ে জোরে জোরে মারতে শুরু করে। অরিত্রী জুতো ফেলে দিয়ে বলে, তোর গিফট দিলাম, এই জুতাও আমি পরবো না। তোকে সব কিছু দান করে দিলাম, শালা হারামি। অরিত্রীর কথাগুলো বলে সোজা চলে আসে গাড়ির কাছে। সে কাছে আরহান দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রী গাড়িতে উঠে বসলো। নিবিড় আর অরিত্রীর সম্পর্ক 1.5 বছর। 1.5 বছরে অরিত্রী নিবিড়ের হাত খরচ সহ যা যা লাগে সব কিছু নিজ থেকে দিয়েছে। কিন্তু হঠাৎ করে মেহরাব সাহেব আকাশের ছেলের সাথে অরিত্রীর বিয়ে ঠিক করে। অরিত্রীর বাসাতে মানাতে পারেনি বলে নিবিড়কে সব কিছু জানায়। তখন নিবিড় জানিয়েছিল ওই পরিবারে কল করে অরিত্রী যেন বলে তার পেটে নিবিড়ের বাচ্চা। অরিত্রী কোনো কিছু না ভেবে, পরিবারের মান সম্মানের কথা না ভেবেই নিবিড়ের কথা মতো কাজটা করে। অথচ নিবিড় আজকে অরিত্রীর ভালোবাসাকে এরকম মূল্য দিল। অরিত্রী নিজেকে সামলাতে পারে না, সে একাধারে কেঁদেই চলেছে। আরহান গাড়ি ঘুরিয়ে অরিত্রীকে বলে, ম্যাম এখন কোথায় যাব? জাহান্নামে, আমি মরতে চাই। তোর যেদিকে মন চায় নিয়ে যা, যেন আমি মরতে পারি সেখানে সহজে। আচ্ছা ম্যাম। আরহান গাড়ি চালাতে থাকে। 30 মিনিট পর আরহান একটা জায়গাতে এসে গাড়ি থামায়। আরহান গাড়ি থেকে নামে, অরিত্রীকেও নামতে বলে। অরিত্রী নেমেই অবাক হয়। ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা কখনো অরিত্রী দেখেইনি। একটা বিরাট বড় ফুলের মাঠ, অনেক মানুষই আছে, তবে পরিবেশটা এতটাও শোরগোলপূর্ণ নয়। ফুলের বাগানের চারপাশে লেখা ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। জমির কোনায় খুঁটিতে সিসি ক্যামেরা লাগানো। একটা বেঞ্চে গিয়ে বসলো আরহান। পেছনে একটি পুকুর। পুকুরটা যে পদ্ম পুকুর নামে পরিচিত সেটা আর বলা লাগে না। অরিত্রীর কয়েক মিনিটেই মন ভালো হয়ে যায়। সে এসে আরহানের বেঞ্চে বসলো। আরহান উঠে দাঁড়ায়। অরিত্রী চুপচাপ বসে সামনের ফুল বাগানের দৃশ্য দেখছে। আরহান দূরে এসে তার বাটন ফোনটা বের করে চাপতে থাকে। আকাশ আর সাব্বির বসে আছে। আকাশ বেশ চিন্তিত, কারণ মেহরাবকে কিভাবে অপমান করা যায়। সামনে বিজনেসম্যানদের অ্যাওয়ার্ড শো আছে। সে যে যত বেশি প্রফিট আয় করে সে অনুসারে প্রতি বছরে তাকে একটি করে অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাবা, এখন কি হবে? আমাদের মিডিয়াকে জানানো উচিত যে মেহরাবের মেয়ের সাথে আমার কেন বিয়ে হয়নি। এখন নয়, প্রজেক্টের কাজ শেষ পাবে না। প্রথমে এখান থেকে লস খাবে, এবার অ্যাওয়ার্ড শোতে উইনার আমি হব, এরপর পর্দা ফাঁস করব। তাকে ক্ষতি করতে হবে, না হলে সে কখনো নিচে নামতে পারবে না, আর আমরা কখনো উপরে উঠতে পারবো না। এসকে গ্রুপ কোনো কাজের জন্য 1 নম্বর কোম্পানিকেই হায়ার করবে। আমাদের জন্য অফার কম, আমরা প্রফিট আয় করতে পারি না এখানেই। ঠিক বলছিস। ওর মার্কেট বালুতে বস নামিয়ে দিতে হবে। একটা মিটিং করতে হবে আমাদের ইভেন্টেরদের নিয়ে, তবে পণ্যর দাম কিছুটা কমিয়ে দিতে হবে। বাবা, এতে তো আমরা লস করব। নাই, লস হবে। পণ্যর দাম কমিয়ে বাজারে ছাড়বো, তারপর মেহরাবের কোম্পানি ডাউন খাবে। একই পণ্য কম দামে আমরা বিক্রি করব, বেশি লাভ। মাল পরে বা থাকার চেয়ে অল্প দামে বিক্রি করাটাও একটা কাজ হবে। সেটা সময় সুযোগ বুঝে পণ্যর দাম যখন হো হো করে বাড়বে শুরু করবে, তখনই আমরা কমিয়ে দেব। এটাকে বলে মার্কেট ধরে রাখা। ঠিক আছে বাবা, সেটাই হবে। ওরা ওদের মতো কথা বলতে থাকে। এদিকে এসকে কোম্পানির মালিককে স্বাগত জানানোর জন্য মেহরাব এখন থেকেই বড় রকমের প্ল্যানিং করতে শুরু করেছে। অরিত্রী অনেকটা সময় এখানে বসে থেকে গাড়ির কাছে আসে। আরহানকে সে শুধু বাটন ফোনটাই চাপতে দেখেছে। গাড়িতে উঠে বসলো অরিত্রী। আরহান গাড়ি চালাতে যাবে, তখনই অরিত্রী বলল, আজকে যা হয়েছে সেটা যেন কেউ না জানে। আমি চাই না পরিবার এসব জানুক। ভাবিস না সুন্দর জায়গায় এনেছিস বলে তোকে আমি পছন্দ করতে শুরু করেছি। তোর মতো একটা ছেলে আমার গাড়ির ড্রাইভারেরও যোগ্য না, কিন্তু বাবা এটাই করেছে। আমাকে কেউ বোঝেই না। কখনো আমি আপনার যোগ্য হতে পারবো না, তাই চিন্তা করবেন না। আমি কখনো আপনাকে নিয়ে কিছু ভাববো না। ওরা বাড়িতে চলে আসে। অরিত্রীর সব কাজিনেরা বসে আছে। ওর ভিতরে অরিত্রীর দূরের সম্পর্কের চাচার ছেলেও আছে। ওর নাম ধূসর। ধূসর ছেলেটা অরিত্রীকে পছন্দ করে। অরিত্রী যখন ভেতরে আসে তখনই ধূসর বলে, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে বলনি কেন?
কার সাথে গিয়েছিলে? সেটা তোমার না জানলেও চলবে। শুনলাম নাকি তোমার বিয়ে হয়েছে। কার সাথে? কাজের ছেলের সাথে? খুব তো গর্ব করছিলে তোমার জন্য রাজপুত্র আসবে। এই তোমার রাজকুমার, কাজের ছেলে তোমার রাজকুমার। ধূসর, আমার সামনে থেকে যা, আমি কথা বলতে ইচ্ছুক নই। আরে বস বস, ওই কামলা আমাদের সবার জন্য চা করে নিয়ে আয়। ধূসর আরহানকে কথাটা বলল। আরহান কিছু না বলে রান্নাঘরে চলে যায়। অরিত্রী সবার সাথে বসে আছে। যে ভয়টা পাচ্ছিল অরিত্রী, সেটাই হলো। কাজের ছেলের সাথে বিয়ে হওয়াতে তাকে ছোট হতে হচ্ছে, হাসির পাত্রী হতে হচ্ছে। এ কারণেই অরিত্রী কাজের ছেলেকে বিয়ে করতে চায়নি। কাজের মহিলার ছেলে আরহান, তার কি এমন যোগ্যতা আছে যে মালিকের মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখে? আরহান দীর্ঘশ্বাস ছেড়ে চা বানাতে থাকে, আর অরিত্রী মন খারাপ নিয়ে চুপচাপ কাজিনদের সাথে বসে থাকে। আরহান না পারছে এসব মানতে, না পারছে 1 বছর অরিত্রীর মতো মেয়ের সাথে থাকার মানসিকতা তৈরি করতে। অরিত্রীও যেন একই ভাবনাতে বিভোর, এর থেকে যেন মরণটাই ভালো ছিল। আরহান সবার জন্য চা বানিয়ে আনে, সবাইকে দিতে থাকে। আরহানকে নিয়ে অরিত্রীর কাজিনেরা কথা বলতে থাকে। কিরে কাজের মহিলার ছেলে, জীবনে নরম বিছানা চোখে দেখেছিলি? কালকে তো বউকে নিয়ে বেশ ঘুমিয়েছিলি, তাই না? ধূসর, তোকে কিন্তু বারণ করেছি উল্টাপাল্টা কথা বলতে, এরপরেও বলেই যাচ্ছিস। চুপ থাকতো। তুই যে তোর রূপ, নিজেকে নিয়ে এত অহংকার করতে, শেষে কিনা কাজের ছেলেকে বিয়ে করেছিস। দেখিস সে আবার কোনো টাকা পয়সার বাগ না বসায়। আমার তো মনে হচ্ছে দেখবি সে তোর সম্পত্তিও হাতিয়ে নেবে। তোর ফোন সাবধানে রাখিস, কবে দেখবি সেটাও চুরি হয়ে যেতে পারে। আমার কাছে বাটন ফোন আছে, ওসব ফোন আমি ব্যবহার করতে পারি না। আর আপনাকে দেখলেই তো বোঝা যায় চোরদের সর্দার। কি বললি? অরিত্রী হেসে দেয়। ধূসরকে অপমানিত হতে দেখলে তার অনেক ভালো লাগে। আরহান ধূসরকে চা দিতে আসে। ধূসর ইচ্ছে করেই আরহানের হাতে ধাক্কা দেয়। আরহান হাত থেকে গরম চা পড়ে ধূসরের পায়ের উপরে লাগে। ধূসর উঠে দাঁড়িয়ে আরহানের গালে একটা চড় দেয়। সবাই উঠে দাঁড়িয়ে যায়। বাড়ির অনেকে চলে আসে, সবাই দেখতে থাকে। আরহানকে গালি দিয়ে বলতে থাকে, মাদারি, তোকে আমি মেরে ফেলবো। তুই কাজ করতে পারিস না, তাহলে কাজ করিস কেন? তোর মতো ছেলে আবার আমাদের অরিত্রীর বর হয়েছে। শালা, নিজের দিকে তাকিয়েছিস কখনো? দেখেছিস আয়নাতে কিভাবে পারলো আঙ্কেল তোর মতো একটা ছোট লোক জাতের সাথে অরিত্রীর বিয়ে দিতে? ধূসর, ওরহানের জামা ছেড়ে দে। চাচিমা, তোমরা কেন এমন করলে? চুপ কর, যা হবার হয়ে গেছে। এখন এসব নিয়ে আর কোনো কথা নয়। এমন করলে একটাও কিন্তু বাড়িতে ঢুকতে দেব না, বলে দিলাম। শালা হারামি, তোকে আমরা পরে দেখব। ধূসর কথাটা বলে সেখান থেকে চলে যায়। আরহান ভেতর থেকে বাহিরে আসে। প্রচণ্ড মন খারাপ, ওর গায়ে হাতের ছাপ পড়ে গেছে। মাহিমা দূরে দাঁড়িয়ে ছেলের কষ্টগুলো দেখতে থাকে। এখন বুঝতে পারছে তার রাজি হওয়াটা ঠিক হয়নি। সে হয়তো ভেবেছিল যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু কিছুই এমন হয়নি, বরং তার সিদ্ধান্তের জন্য ছেলেটা কষ্ট পাচ্ছে। ছেলের সামনে যেতে লজ্জাবোধ হচ্ছে মাহিমার। নীরবে কেঁদে তিনি ভেতরে চলে যায়। অরিত্রীর আরও মন খারাপ হয়। কাঁদতে থাকে সে রুমে এসে। বন্ধুদের সাথে কয়েকদিন ধরে কথা বলেনি। তারা একের পর এক কল করেই গেছে, কিন্তু অরিত্রী রিসিভ করেনি। কল ধরলেই একই কথা, বিয়ের অনুষ্ঠানে কেন তারা যেতে পারেনি, কেন বন্ধ করা হয়েছে, কি বলবে অরিত্রী? নিবিড়ের কথাও জানতে চাইবে ওরা। আরহানকে যত দেখছে তত অসহ্য লাগছে অরিত্রীর। বাড়ির মানুষ ছাড়া এখনো কেউ জানে না আরহানের সাথে তার বিয়ে হয়েছে। নিবিড় জানতো, কিন্তু সে অরিত্রীর হুমকির ভয়ে শহর ছেড়ে পালিয়েছে। বাহিরের কেউ তেমন জানে না। খারাপ লাগছে ওর ভীষণ। বারান্দায় এসে দাঁড়িয়েছে অরিত্রী। দূরে তাকায়, গাছের নিচে বসে আছে আরহান। বাটন ফোন চাপতে থাকে। এত ফোন চাপে কেন ছেলেটা? হঠাৎ সেখানে সিনথিয়া আসে, হাতে খাবারের বক্স। সিনথিয়া এসে আরহানের পাশে বসলো। অরহান, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? সকালে দেখলাম অরিত্রী ম্যাম তোকে চড় দিল, কি করেছিস? তেমন কিছু না, বাদ দে। চাচা কেমন আছে এখন? বাবা ভালো আছে। আজকে তো তুই সকালে যাসনি, তাই দুপুরে তোর জন্য খাবার রান্না করে এনেছি। তুই তো একবার হলেও আমার হাতের রান্না খাস। আচ্ছা সিনথিয়া, তুই তো দেখতে সুন্দর, তোর গায়ের রংটাও তো অনেক ফর্সা। আমি যে এত কালো, এত খারাপ দেখতে, চেহারাটাও তো ভালো না। আমার সাথে মিশতে তোর ঘেন্না লাগে না? কি বলিস? ঘেন্না লাগবে কেন? আর কে বলেছে তুই কালো?
দেখতে উজ্জ্বল শ্যামবর্ণের। তোকে যদি বড় ছেলেদের মতো কোট টাই স্যুট বুটে দেখা হয়, তোকে তো একদম হিরোদের মতো লাগবে। দামি গাড়িতে যদি উঠিস, এমন ড্রেস পরে তোর উপর মেয়েরা কিরাস খাবে, বুঝলি? পাগল, ওসব ড্রেসের কত দাম জানিস? কমপক্ষে 20-30 হাজার টাকা লাগবে পুরো সেট, তবুও হবে না। আর তাছাড়া ওসব ড্রেস পরে আমি কি করব বল? আমি দেখতে খারাপই। তোর হাতের সাথে যদি আমি হাত রেখে ছবি তুলি তাহলে কেমন দেখাবে জানিস? কেমন দেখাবে? দেখাবে সাদা কাগজে কালো রং করা। রান্নার পর হাড়ির পিছনে যে কালো কালি জমে না, আমারটা অমন লাগবে। তুই কি পাগল? এসব কি বলছিস? শোন, এভাবে বলবি না। সত্যি বলছি, তুই অনেক সুন্দর, শুধু নিজেকে অগোছালো করে রাখিস। পড়াশোনা করলি, একটা চাকরি নিতে পারিস, খালাম্মাকে এখান থেকে নিয়ে যা, একসাথে থাকবি। তা না করে এখানে পড়ে আসিস। কি করব বল? মা এখান থেকে যেতে চায় না। বড় স্যার ভালো বলেই তিনি এখানে অন্যদের অপমান সহ্য করে থাকে। মাকে রেখেও তো যেতে পারি না। আর আমি তো চাকরি করতে চেয়েছিলাম, অনেক টাকা ঘুষ দিতে হবে, এজন্য এখানেই আছি। আমার বাবাও বড় স্যারের জন্য এই বাড়িতে গাড়ির কাজ করে থাকে। তোর তো ছেলেরা দেখতে আসে, তুই রাজি হোস না কেন? বিয়ের বয়স তো হয়ে যাচ্ছে, বিয়ে না করে বুড়ি হবি নাকি? চুপ থাক, এই নে খাবার খা। সিনথিয়া আরহানের দিকে প্লেট বাড়িয়ে দেয়। আরহান হাত ধুয়ে খাবারে হাত দিতেই আহ করে ওঠে। সিনথিয়ার সাথে সাথে আরহানের হাত ধরে বলে, কি হয়েছে রে, এভাবে চিৎকার দিলি কেন? গরম চা পড়েছিল হাতে। আচ্ছা, তোর খেতে হবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি। হাত ছড়া, জ্বলবে। সিনথিয়া আরহানের থেকে খাবারের প্লেট নিয়ে সেটা মাখিয়ে আরহানকে খাইয়ে দিতে থাকে। অরিটি সেটা দূর থেকে দেখতে থাকে, মনে মনে বলে, বাহ, কি সুন্দর দৃশ্য। তাহলে ছোট লোকের সাথে ছোট লোক মেয়েকেই মানায়, কিন্তু বাবা আমার উপরে এমন সিদ্ধান্ত নেয়া, কাজের ছেলের সাথেই আমায় বিয়ে দিল। কাজের ছেলের সাথে কাজের মেয়েরই বিয়ে হয়, মিল হয়, অথচ আমার সাথে কাজের ছেলে জুড়ে গেছে। কিভাবে মেনে নিব এটা? অরিটি চলে আসে সেখান থেকে। নিবিড়ের কথা মনে পড়ছে, অনেক অনেক কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এই কান্না সে কাউকে দেখাতে পারবে না। তাই অরিটি সোজা চলে যায় ওয়াশরুমে। বাথটবের ভেতরে বসলেও শীতের ভেতরে ঠান্ডা পানিতে বসে ট্যাপ ছেড়ে দিয়ে জোরে কাঁদতে থাকে। এভাবে 3 ঘন্টা পানির ভেতরে বসে থাকে। গা কাঁপতে থাকে শীতে, হাইপোথার্মিয়া হয়ে গেছে, ঠোঁট লেগে গেছে, একদম কথা বলতে পারে না অরিত্রী। কোনো রকমে বাথটব থেকে বের হলো, ফ্লোরেই পড়ে যায় সে। এমন সময় আরহান দরজা খুলে বলে, ভিতরে আসবো? আসলে আপনার মা বলছিল আপনাকে ডাকতে, আপনি এখনো না। আরহান রুমের ভেতরে উকি দেয়, কিন্তু কাউকে দেখতে পায় না। বিনা অনুমতিতে ভেতরে যাওয়ার ইচ্ছে নেই আরহানের। আরহান চলে আসতে যাবে, তখনই ধপ করে শব্দ হয়। আরহান ভেতরে ঢোকে। শব্দটা কোথা থেকে আসলো, তখনই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পায়। আরহান কি করবে বুঝতে পারে না। শব্দটা এমন যে কেউ পড়ে গেছে। একবার ভাবলো অরিত্রীর মাকে ডাকবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে অরিত্রীর মা তাকে ডেকে বলেছিল, বাবা, তোদের বিয়ে হয়েছে, এটা আপাতত গোপন রাখিস, তবে তোরা ঠিক মতো থাকিস। আমার মেয়ে রাগী, তবে দেখে রাখিস, দেখবি রাগ থাকলেও সে অনেক আবেগী। আরহান সাহস নিয়ে একবার ডাক দেয়, ম্যাম, কোনো সমস্যা হয়েছে? বড় ম্যামকে কি ডেকে দিব? ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। আরহান আরও অনেকবার ডাকে, কি করবে সে বুঝতে পারে না। আরহান দরজায় হাত দিতেই সেটা খুলে যায়, তার মানে দরজা খোলাই ছিল। এমনিতেই প্রকৃতিতে শীতকাল, রোজ তাপমাত্রা 10 নয়তো 11তে থাকছে। এভাবে ঠান্ডার ভেতরে অরিত্রী 3 ঘন্টা পানিতে ডুবেছিল। হাত পা যেন সাদা হয়ে গেছে, হাইপোথার্মিয়াতে পড়েছে সে। ঠোঁট হাত পা সব স্থির হয়ে গেছে, কেবল সে ফ্যালফ্যাল করে অপলক তাকিয়ে আছে। আরহান আসলো কাছে। ম্যাম, ঠিক আছেন? আরহান তাকে ধরার সাহস পায় না, দৌড়ে চলে যায় আমিনা বেগমের কাছে। তাকে ডেকে নিয়ে আসে। আমিনা বেগম মেয়ের এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে। তিনি তার মেয়েকে ধরে বিছানায় নিয়ে আসে। আরহান বলে, আমি বাহিরে আছি, আপনি সব কিছু চেঞ্জ করেন, কিছু লাগলে আমাকে ডাকবেন। তুই আর হাজবেন্ড, তুই চেঞ্জ কর। না ম্যাম। আরহান চলে যায় বাহিরে। আমিনা বেগম সব কিছু চেঞ্জ করে আরহানকে ডাক দেয়। আরহান এসে বলে, ওনার জন্য লেপ কম্বল যা আছে সব বের করি।
আরহান দুটো ভারী লেফ কম্বল এনে অরিটির উপরে চাপিয়ে দেয়, তারপর হাত ধরে হাত ঘষতে থাকে জোরে জোরে। শ্বাস চলছে অরিটির। আমেনা বেগম কেঁদে চলেছে, কি করবে তিনি বুঝতে পারছেন না। আরহানকে বলে, ওরহান, তুই তো অরিত্রীর বর, অরিত্রীকে জড়িয়ে ধরে শুয়ে পড়। না না, কি বলেন ম্যাম, আমি পারবো না। পারবি না মানে? বর হয়েছিস, বউকে নিয়ে শুয়ে থাকতে পারবি না? ফাজলামো করিস? চিন্তা করবেন না, আমি গরম পানি করে আনছি, ওকে খাইয়ে দিন। আরহান দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। 1 মিনিটের ভেতরে হিটারে গরম পানি করে দ্রুত চলে আসে। অরিত্রীকে ধরে খাইয়ে দেয় হালকা করে, তারপর শুকনো কাপড় গরম জিটারে ছ্যাঁক দিয়ে অরিত্রীর মুখে হাতে কাঁধে ঘষতে থাকে। আমেনা বেগম চুপচাপ দেখছে আরহান অরিত্রীর প্রতি কতটা কেয়ারফুল। মনে মনে তিনি খুশি হলো, যাক মেয়েটাকে দেখে রাখার জন্য একজন তো আছে। আরহানের চোখে মুখে বিরাট দুশ্চিন্তা আর ভয়ের ছাপ স্পষ্ট। আরহান অরিত্রীর জন্য দৌড়াদৌড়ি করেছে। তোরা থাক, আমি গেলাম। অরিত্রীকে নিয়ে আর টেনশন নেই, ওর পাশে বসে পাহারা দে, রুম থেকে যাবি না। আমেনা বেগম চলে যায়। আরহান সোফাতে বসে থাকে, ঘন্টা পেরিয়ে যায়। বিকেল শেষে সন্ধ্যা হয়। আমেনা বেগম একবারও আর আসেনি এই রুমে। সন্ধ্যার নামাজ পড়ে তিনি দেখতে আসবেন ভাবে। ওদিকে অরিটির ঘুম ভেঙেছে, অনেকটা গরম লাগছে তার, হাত পা নাড়াতে পারছে না ভারী লেপ কম্বলের ভারে। এতগুলো লেপ কেন? তাকে ভাবে প্যাকেট করে কে রাখছে? কি হয়েছে তার? মনে পড়ে সে বাথটবের ভেতরে ছিল। জোরে একটা হাঁচি দিয়ে ওঠে অরিত্রী। আরহান সেদিকে তাকায়, অরিত্রী উঠে গেছে। আরহান এসে বলে, আপনি ঠিক আছেন? কি ব্যাপার, তুই এখানে কেন? তোকে না বলেছি না, না বলে রুমে ঢুকবি না তুই? আর আমার গায়ে এতগুলো লেপ কম্বল কেন? কথাগুলো বলে অরিত্রী উঠে দাঁড়ালো। আরহান আস্তে গলায় বলল, আপনি হয়তো বাথটবে অনেকক্ষণ ধরে গোসল করছিলেন। আপনি মিমি হাইপোথার্মিয়াতে পড়েছিলেন। আপনি ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে যান, তারপর আপনাকে রুমে। আরহান পুরো কথা শেষ করতে পারেনি। অরিত্রী একটা চড় দেয় আরহানের গালে। আরহান গালে হাত দিয়ে অরিত্রীর দিকে তাকিয়ে থাকে। অরিত্রী বলে, আমাকে তুই ধরে রুমে নিয়ে এসেছিলি? আমাকে তুই সুযোগে টাচ করেছিলি? হ্যাঁ, আমাকে তুই আমার অসুস্থতার সুযোগ নিয়ে এভাবে রুমে নিয়ে এসেছিলি একা? আর আমি বেয়াদব কোথাকার। সব ছেলে একই রকম, সুযোগে কোনো মেয়েকেই ছাড় দেয় না তারা। অরিত্রী কথাগুলো বলে আয়নার সামনে আসলো। চোখ চলে যায় আয়নাতে। গায়ে তার অন্য ড্রেস পরা, ভেজা কাপড়গুলো পরে আছে দূরে। অরিত্রীর আরও রাগ উঠে যায়। সে আবার আরহানের কাছে আসে, আরহানকে আরেকটা চড় দিয়ে বলে, আমার ড্রেস তুই চেঞ্জ করেছিস তাই না? বাহ, তোর মতো জানোয়ারদের মানসিকতা দেখে আমি সত্যিই অবাক হলাম। হায় রে, তোকে বলেছিলাম আমায় অনুমতি ছাড়া ধরবি না, সেই সুযোগেই আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে তুই কাপড়টা পাল্টে সবকিছু দেখে ফেলেছিস। আসলে কেমন পুরুষ তুই? তোর পুরুষত্বে এতটুকু জেদ নেই? কিভাবে করতে পারলি তুই এটা? আচ্ছা, মজা পেয়েছিস? ঢং করে চুপ করে আছিস কেন? বল, কেমন লেগেছে আমায় কাপড় ছাড়া দেখতে? কি হলো, কথা বলছিস না কেন? অরিত্রী ঘুরে তাকায়। আরহান বের হয়ে চলে যায় রুম থেকে। অরিত্রী আরহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, তারপর শব্দ করে হাসতে থাকে। অরিত্রী তার ভেজা কাপড়গুলোর কাছে আসে, সেগুলো হাতে নিয়ে বলে, এই কাপড়ের মূল্য কি যদি ভেতরে জিনিস ঢেকে না রাখতে পারি? এমন সময় অরিত্রীর মা আমেনা বেগম অরিত্রীর রুমে প্রবেশ করে। আরহান বলেই তিনি ডাকতে থাকে, ওরহান, অরিত্রী কি উঠেছে? এ কি, ওরহান কোথায়? আর তুই উঠে গেছিস? যাক, কত ঘন্টা তুই অচেতন অবস্থায় ছিলি বলতো? ওরহান কতগুলো দৌড়ে দৌড়ে লেপ বের করে দিয়েছে দেখেছিস? কিরে, কথা বলছিস না কেন? আর উঠে আবার ভেজা কাপড় ধরেছিস? অরিত্রী কাপড়টা ফ্লোরে ছুঁড়ে ফেলে। বিছানায় এসে বসে। আমেনা বেগম গরম দুধ নিয়ে এসে টেবিলে রাখে। এভাবে কাপড় ছুঁড়ে মারতে দেখে উনি রেগে যায়। অরিত্রীকে বলে, কি হয়েছে তোর? আমার জীবনটা তো শেষ করে দিলে মা। আমার বেঁচে থাকার মানে নেই। আমি যদি মরতাম তাহলে ভালো হতো। ঢং করিস? পানির ভেতর পড়েছিলি কেন? জানিস তোকে ধরে রুমে নিয়ে আসতে কত কষ্ট হয়েছে? একদম শটান হয়ে পড়েছিলি। ওরহান আমাকে ডেকে এনেছিল, তোকে আমি ধরে নিয়ে আসছি রুমে, আর জেগেই ঢং চুরি করছিস? কি বললা? তুমি আনছো মানে? ওয়াশরুমে পড়েছিলাম, আমাকে অরহান ধরে আনছে না? না, আমি নিয়ে আসছি। সে তোর জন্য আমার ঘর থেকে লেপ কম্বল আনতে গিয়েছিল। কি হয়েছিল? কাঁদছিলি কেন? ওহ, তোর শোকের দামি কাপড় চোপড় ফ্লোরে ফেলেছি বলে কাঁদছিস? হায় রে, মরতে মরতে বাঁচলি আর কাপড়ের জন্য কাঁদছিস? ড্রেস কে রেখেছে ওখানে? কে রাখবে মানে? আমি রেখেছি। ওরহান কি পাগল জানিস? ওকে বললাম তুই তো অরিত্রীর বর, কাপড়টা তুই চেঞ্জ কর, আমি আরও কম্বল নিয়ে আনি।
সে বলে আপনি করেন, আমি যাচ্ছি। কত কষ্ট হয়েছে তোর ড্রেস চেঞ্জ করাতে। উফ, তুই এত ভারী কেন? ফ্লোরে ছুঁড়ে মেরেছি আমি রেগে, তারপর এই ড্রেসটা পরালাম। এরপর ওরহান এসে কম্বল লেপ এনে তোর গায়ে দিয়েছে। বললাম অরিত্রীকে জড়িয়ে ধরে থাক, সে পালাতে চাইছিল। পরে তোর পাহারার জন্য বসিয়ে রেখেছি, কিন্তু সে কোথায়? অরিত্রী চুপচাপ ভেজা ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, আমি তাকে মারলাম কেন? ধুর, যা হওয়ার হয়েছে। কাজের ছেলেকে মেরেছি, বেশ করেছি। এত ঢং ভালো লাগে না। আমেনা বেগম বলে, গরম দুধ খেয়ে নে, আমি ওরহানকে পাঠাচ্ছি। দুপুরে খাসনি, ভাগ্যিস ওকে ডাকতে পাঠিয়েছিলাম তোকে। সে এসেই দেখে তুই ওয়াশরুমে পড়ে গেছিস। ছেলেটা কত দৌড়াদৌড়ি করলো। তাড়াতাড়ি খাবার খাবি, আয়। মেহরাব সাহেব বাড়ির সবাইকে ডাকে, সবাই ওনার সামনে এসে বসেছে। মেহরাব সাহেব বলে, এসকে কোম্পানির মালিক আমাদের কোম্পানির সাথে নতুন একটি ডিল করতে চাচ্ছে, আর সেই ডিলটা হতে যাচ্ছে বিশাল বড়। আর সেজন্য এসকে কোম্পানির মালিক মিস্টার শুভ্র সরাসরি আমাদের দেশে এসে ডিল করবে। কিন্তু আমি একটা প্ল্যান করছি, আমি তাকে সোজা আমার বাসাতে নিয়ে আসব, আর তাকে হোস্ট হিসেবে ট্রিট করবে আমাদের অরিত্রী, কারণ সে শিক্ষিত, সে সব কিছু বুঝবে কিভাবে ট্রিট করতে হবে। অরিত্রী কিছু বলে না, বসে চুপচাপ আরহানের দিকে তাকিয়ে আছে। আরহান প্রায় সময়ই তার বাটন ফোন চাপে, সে কখনো অরিত্রীর দিকে ঠিকভাবে তাকায়নি। তবে মেহরাব আর আমেনা বেগম তাকে দায়িত্বের ভেতরে ফেলে দিয়েছে। না চাইতেই অরিত্রীকে আরহান দেখে শুনে রাখবে। অরিত্রী মিস্টার শুভ্রকে সবভাবে ট্রিট করে খুশি করতে হবে। দেখতে সে অনেক হ্যান্ডসাম, সে দেশে আসলে আমরা তাকে বাড়িতে নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে। আর অরহান, এদিকে আয়। জি স্যার। পড়াশোনা তো করলি না ঠিক মতো, রোজ সকালে উঠে কই যে যাস জানিও না। সারাদিন কি করিস বলতো? মাকে হেল্প করি, আপনাদের অনেকগুলো কাজ করে দেই, এই তো আমার কাজ। যদি একটু পড়াশোনা করতি তাহলে তোকে আমাদের কোম্পানি কাজ দিতে পারতাম, কিন্তু তুই ছেলেটা অনেক সৎ। তোর বাবা যেদিন তোর মাকে ছেড়ে চলে যায়, তোর মায়ের তখন অল্প বয়স, তুই তখন পেটে। এমন অবস্থায় তোর মা আমাদের এইখান থাকে। তোর নানিটাও হঠাৎ চলে যায় ওপারে। তোর মা তোকে কষ্ট করে বড় করিয়েছে, পড়াশোনা করাতে পারিনি। তোর মাকে কষ্ট দিবি না। জি স্যার, এজন্যই মায়ের জায়গাতে আমি কাজ করি। আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য অনেক শুক্রিয়া স্যার। কিন্তু তোকে মাঝে মাঝে দেখতাম না, কোথায় যেতিস রে? গ্রামে যেতাম, নানির কবর আছে, দেখতে যেতাম। ওহ ভালো। শোন, শুভ্র আসবে, এসকে গ্রুপের চেয়ারম্যান, অনেক বড় মাপের লোক। তার কাজ হবে সবসময় তার সব কিছু দেখভাল করা, ঠিক মতন তাকে সেবা করা। যখন যা লাগে সব কিছু দ্রুত করে দিবি, ঠিক আছে? জি স্যার, যেমনটা বলবেন সব হয়ে যাবে। আরহান চলে যায় তার ঘরে। ঘরের ভেতরে এসে দরজা আটকে দেয়। বিছানার নিচে তার সব কিছুর বই রাখা। আরহান বই বের করে পড়তে শুরু করে। অনেক প্রকারের বই আছে। পড়াশোনা কমপ্লিট করেছে মাস্টার্স শেষে আরহানের, কিন্তু মায়ের জন্য কিছুই করতে পারে না। তার মা এখান থেকে তাকেও যেতে দেয় না, নিজেও যায় না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আরহান দ্রুত বইটা আবার বিছানার নিচে রেখে দিয়ে চাদর দিয়ে ঢেকে দেয়। দরজা থেকে দরজা খুলে দেখতে পায় ধূসর দাঁড়িয়ে আছে। ধূসরকে দেখে আরহান বলল, আপনি? হ্যাঁ, তোর ঘর দেখতে আসলাম। দেখি সর। ভিতরে আসবেন? আরে সত্য। ধূসর ভেতরে আসে। আরহানের ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ধূসর আরহানকে বলে, আমার জন্য পানি নিয়ে আয় তো। আচ্ছা। আরহান চলে যেতেই ধূসর তার মানিব্যাগটা আরহানের ঝুলিয়ে রাখা প্যান্টের ভেতরে রেখে দেয়। আরহান পানি নিয়ে আসে, ধূসরের দিকে বাড়িয়ে দেয়। ধূসর সেটা নিয়ে খেয়ে রুম থেকে বের হয়ে আসে। আরহানও বের হয়। সবাই রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। আরহানকে থাকতে হবে অরিত্রীর রুমে। অরিত্রীর রুমে বসে আছে। দরজায় টোকা দেয় আরহান। কে? ম্যাম, আমি ভিতরে আসতে পারি? হ্যাঁ আয়। আরহান ভেতরে আসলো। অরিত্রীর দিকে তাকালো না। অরিত্রী আয়নার সামনে বসে আছে। আরহান দেখে রুমটা বেশ অগোছালো। অরিত্রীর মনে তার বাবার কথাগুলো ঘুরছে। আরহান নাকি সৎ, সে পরীক্ষা করে দেখবে। অরিত্রী ইচ্ছে করে তার টেবিলের নিচে টাকা ফেলে দেয়, সাথে স্বর্ণের চেন। আরহান চুপচাপ বসে আছে। অরিত্রী বলে, ওই তোর কপালটা দেখছিস কেমন? যে কাজের ছেলে দূরে দাঁড়িয়ে খাবার বেড়ে দেয়, সেই কাজের লোক আমার রুমে থাকতে পারে। আচ্ছা সন্ধ্যায় যে আমি তোকে চড় মারলাম, তোকে কত কিছু বললাম, তুই কোনো কথা বলি না কেন? এমনিতেই ম্যাম, আপনার যেটা ভালো মনে হয়েছে করেছেন। আপনি হলেন মালিক, আমি হলাম গোলাম। আপনারা কিছু বললে সেটা নিয়ে কিছু বলার যোগ্যতা নেই।
আপনি আমার বউ হয়েছেন এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। ভাগ্যে হয়তো এমনটা ছিল, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কখনো বলবো না আপনি আমার বউ, বা আমার দ্বারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমার থেকে কেউ জানতে পারবে না আমাদের বিয়ে হয়েছে। আর আমি জানি আপনিও কখনো এসব বলবেন না কাউকে। ইউ আর সো ইনোসেন্ট, বাট আই হেট ইউ, আই ডোন্ট লাইক ইউ। বুঝিনি ম্যাম। ওহ, তুই তো আবার ইংরেজি বুঝবি না। জানিস, মরে যেতে ইচ্ছে করে আমার, যে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কখনো পড়াশোনা করেনি, অশিক্ষিত, খ্যাত, ছোট লোক একটা ছেলে আমার বড় হলো। এমন বিয়ের আগে মরতে চেয়েছিলাম আমি, কিন্তু পারিনি। আচ্ছা, তোর কি ইচ্ছে করে না আমার সাথে জোর করে সব কিছু করতে? আমি সার্টিফিকেট ধারিত শিক্ষিত নই, কিন্তু পশু নই আমি। পুরুষ মানুষের পুরুষত্ব কোথায় থাকে জানেন? যদি সে সামনে কোনো সুন্দরী নারী দেখেও নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই হলো আসল পুরুষ। আমি সুযোগ নেই না, আমি সুযোগের ব্যবহার করি না। ইচ্ছে কেন করবে না? কিন্তু যে ফুলে কাঁটা আছে সে ফুলের কাছে না যাওয়াটাই ভালো। আর তাছাড়া প্রতিটা মানুষ আটকায় গুরুত্বের কাছে, সম্মানের কাছে। আপনি যাকে এত ভালোবাসলেন সে আপনাকে সম্মান করলো না, অপমানের পাত্রী বানালো। আপনি এত ভালোবাসার পরও তো তার কাছে আটকালেন না, কিন্তু সে চাইতো আপনার শরীর আর টাকা। আপনার যদি তার সাথে বিয়ে হতো, তবে তাকে যদি বারণ করতেন কাছে যেন না আসে, সে এটা শুনতো না। যতই আপনার কষ্ট হোক, সব পুরুষ ভালো না, আবার সব নারীও একরকম না। সবার ভিতরে ভালো খারাপ দুটো বিষয় আছে, সেগুলো বুঝতে পারলেই জীবন সুন্দর। একটু জ্ঞান দিস কেন? হ্যাঁ, তোকে আমার ভালো লাগে না। সত্যি বলতে তোকে দেখলেই আমার বমি চলে আসে। আমি যে তোর বউ, গর্ব হয় না? অরিত্রীর কথা শুনে আরহান মুচকি হাসে, কিছু বলে না। অরিত্রী বুঝে গেছে আরহান তার কাছে আসবে না, কিন্তু আরহানকে সে মেনেও নিতে পারবে না। বড়লোক বাপের একমাত্র মেয়ে সে, কীভাবে পারবে গরিব কাজের ছেলেকে বর হিসেবে মেনে নিতে? অরিত্রী আরহানের দিকে তাকায়। আরহান টেবিলের নিচে টাকা আর স্বর্ণের চেনের দিকে তাকিয়ে থাকে। অরিত্রী মুচকি হাসে, ব্যাটার সৎ কালকেই বোঝা যাবে। আরহান রোজ ভোরে বের হয়, কোথায় যায় কেউ জানে না। সকাল 9টার দিকে ঘুম ভেঙেছে অরিত্রীর। চোখ মেলতেই দেখতে পায় রুমটা বেশ গোছালো আছে। সে টেবিলের নিচে তাকায়, সেখানে কোনো টাকা আর তার চেন নেই। অরিত্রী প্রচণ্ড রাগ হয়, আরহানকে চিৎকার করে ডাকে। আরহান দ্রুত রুমের ভিতরে আসলেও অরিত্রী আরহানকে গালি দিতে থাকে। আমার বাবা তোকে সৎ বলে না? তোর সততা আমার বোঝা হয়ে গেছে। হারামির বাচ্চা, চোর কোথাকার। আমার টেবিলের নিচে টাকা পড়েছিল। কত টাকা জানিস? 50,000 টাকা। 1 লাখ টাকার স্বর্ণের চেইন। কি ভেবেছিস সুযোগে হাতিয়ে নিবি? বাট এটা তোর গিফট। যা হারামি, চোর একটা। এরপর বাবা যদি তোকে কখনো সৎ বলে, আমি সেদিন সবার সামনে বলবো তুই কি করেছিস। বেরিয়ে যা রুম থেকে। ইচ্ছে তো করছে তোকে চট বসিয়ে দিই একটা, কিন্তু সেটা করব না আমি। তোকে ছোঁয়ার ইচ্ছে আমার নেই। আরহান রুম থেকে বেরিয়ে যায়। অরিত্রী ড্রেসিং টেবিলের কাছে আসলো। চিরুনি নিতে গিয়ে দেখতে পায় তার মেকআপ বক্সের পাশে সুন্দর করে টাকাগুলো ভাঁজ করে রাখা আছে, আর ফুলদানির উপরে চেনটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা। অরিত্রী অবাক হয়। টাকাগুলো গুনতে থাকে অরিত্রী। পুরো টাকাটা একদম সঠিক আছে। অরিত্রী মনে মনে বলে, আমি টেবিলের দিকে তাকাতেই পারতাম। তাকে অপমান করলাম, করেছি, বেশ করেছি। ছোট লোকই থাকবে। আরহান বাহিরে আসে। গ্যারেজে আসলো সে। হামিদ চাচা গাড়ির কাজ করছে, তার পাশে এসে বসলো আরহান। কিরে, তোকে তো আজ কয়েকদিন খুঁজে পাচ্ছি না, থাকিস কোথায়? চাচা, আমার তো প্রমোশন হয়েছে। কিসের? আগে বাড়ির কাজ করতাম, এখন সেটার পাশাপাশি আমাদের বড় স্যারের মেয়ে অরিত্রী ম্যামের গাড়ির ড্রাইভিংও করি। হায় রে, এভাবে কি চলবে? পড়াশোনা করলি একা একা, এখন বাড়ির কাজ করবি নাকি? সমস্যা নেই, পড়াশোনা নিয়ে কাউকে কিছু বলবেন না চাচা। গরিবদের এসব দিয়ে কি হবে? চাকরির জন্য ঘুষ লাগে চাচা। সিনথিয়া আসলো সেখানে, হাতে একটা প্যাকেট। গ্যারেজের পেছনেই মেহরাবের বানানো সব লোকেদের জন্য বাড়ি আছে, সেখানেই হামিদ আর সিনথিয়া থাকে। সিনথিয়ার মা নেই, আরহানের মাকে সে মা বলে ডাকে। সিনথিয়া এসে তার বাবাকে খাবার দিয়ে আরহানকে বলে, ড্রাইভার হয়েছিস, কত বেতন দিবে রে? জানি না। একবার বেতন পেলে আমাকে কি দিবি বল? কি নিবি তুই? তুই যা ইচ্ছে দিবি। অরহান, আজকে ঘুরতে যাবি সামনে পার্কে? আচ্ছা। এই নে ধর, এটা তোর জন্য। ঘরে গিয়ে দেখবি।
সিনথিয়া একটা প্যাকেট আরহানের হাতে ধরিয়ে দেয়। আরহান গ্যারেজ থেকে বের হয়। মেহেরাব সাহেবের গাড়ির ড্রাইভার আছে গাড়ি নিতে। মেহেরাব সাহেব বেরিয়ে যান। আরহান ভেতরে আসে। বাড়ির সব কাজিনেরা বসে আছে। অরিত্রী নেই। আরহান নিজের ঘরে আসতে যাবে তখনই ধূসর ডাক দেয়। ওই ছোট লোকের জাত কাজের ছেলে, এদিকে আয়। আমার সাথে এভাবে কথা বলছেন কেন? শালা, তোকে এখনো মারিনি, তাই তোর কপাল ভালো। আমি কি করলাম? আমার মানিব্যাগ কোথায়? মানি ব্যাগ? কিসের? ধূসর এসে আরহানের ঘাড়ে ঘুষি দেয়। বাড়ির সবাই তখন এসে জড়ো হয়েছে। আমিনা বেগম ধূসরকে বকা দেয়। অরিত্রী এসেও দাঁড়িয়েছে। ধূসর আরহানের গেঞ্জি ধরে টেনে সবার সামনে আনে চিৎকার করে বলে, আরামের বাচ্চা, বেজন্মা শালা, আমার মানিব্যাগ চুরি করেছে বড় মা। আমার সাথে কালকে ওর ধাক্কা লাগে, তারপর থেকে আমি আমার মানিব্যাগ খুঁজে পাই না। অনেক জায়গাতে খুঁজেছিলাম, শেষে মনে পড়ে আরানের সাথে ধাক্কা লাগার কারণে আগ পর্যন্ত পকেটে ছিল। আমি শিওর আমার মানিব্যাগটা সে ছাড়া আর কেউ নেয়নি। ধূসর, তুই বেশি বেশি করছিস। আমরা ওরহানকে চিনি। বাড়িতে যা, দেখ কোথাও পড়েছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ওর হাতে কি দেখি। আরহানের হাত থেকে জলদি ধূসর প্যাকেটটা কেড়ে নেয়। তারপর সেটা টেনে ছিঁড়ে ফেলে। সেখান থেকে দামি একটা শার্ট বের হয়। ফ্লোরে পড়ে যায় সেটা। আরহান মেরুন কালারের শার্টের দিকে তাকিয়ে থাকে। সিনথিয়া তাকে দিয়েছে এটা। সিনথিয়া প্রায় সময়ই আরহানের ড্রেস গিফট করে। ধূসর সেই শার্টটা হাতে নিয়ে বলে, এটা আমাদের কোম্পানির শার্ট, এটার দাম 3000 টাকা। সে এত টাকা কোথায় পেল? তার আগের ড্রেসের থেকে এটা দামি। নিশ্চয় সে আমার টাকা দিয়ে এটা কিনেছে। আলা কুত্তার বাচ্চা, বল টাকা কোথায় রেখেছিস? চুরি কেন করেছিস? কথাটা বলে আরহানকে ঘুষি দেয় ধূসর। মাহিমা দৌড়ে আসে ছেলের কাছে। ধূসরের পা জড়িয়ে ধরে বলে, আব্বা জান, আমার ছেলে এমন না, সে কখনো চুরি করবে না। কত জিনিস পরে তাকে আমার ছেলে কখনো তো নেই না, বরং গুছিয়ে রাখে। তাকে অপবাদ দিয়েন না স্যার, ও কখনো চুরি করবে না। সর বুড়ি সামনে থেকে। কথাটা বলেই ধূসর মাহিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরহান এগিয়ে আসে, ধূসরের হাত ধরে, চোখের দিকে তাকায়। আরহানের চোখে তখন অন্যরকম ভাষা। ধূসরকে খুব আস্তে করে বলে, শোন, আমার সাথে যা ইচ্ছা কর, কিন্তু ভুলেও যদি আমার মা কষ্ট পায় বা আমার মাকে যদি মারিস, কসম আমি তোকে মেরে তোর লাশকে কত টুকরো করব সেটা তোর কল্পনারও বাহিরে। কি বললি? স্যার দয়া করে আমার মাকে মারবেন না। আমার মায়ের কোনো দোষ নেই। আমি সত্যি বলছি, আপনার টাকার কথা আমি জানি না। আর এই শার্ট। তুই আমাকে আগে কি বললি? আরহান চোখ দুটো লাল করে তাকিয়ে মুচকি হাসল। তারপর ধূসর কিছু বলতে যাবে তখনই আমিনা বেগম বলে, ধূসর, ওরহানের ঘরে যা, দেখ খোঁজে। যদি তোর কথা মিথ্যে হয় তাহলে ওরহানকে দিয়ে তোকে মার খাওয়াবো, বলে দিলাম। আমিনা বেগমের কথা শুনে ধূসর সহ আরও কয়েকজন আরহানের ঘরে আসে। আরহানের ভয় হয় যদি সে খাটের নিচ দেখে। অরিত্রিও ভেতরে আসে। ধূসর সোজা আরহানের প্যান্টের দিকে যায়। খুঁজতে খুঁজতে সেই প্যান্টের পকেটে হাত দেয়, একটা মানিব্যাগ বের করে। আরহান সহ সবাই অবাক হয়। ধূসর বলে, এই যে আমার মানিব্যাগ, বলেছিলাম না সে আমার মানিব্যাগ হাতিয়েছে। আমার মানিব্যাগে 10,000 টাকা ছিল। শালা আমার মানিব্যাগ চুরি করে এখন সাধু ভাব ধরেছে। চল বাহিরে।